তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেও আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে শোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে শোনা। বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে শোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে শোনা। তোকে না পাওয়ার আফসোস আমার মরণ পর্যন্ত বিদ্যমান থাকবে। তবুও তুই কেবল আমার, মানে আমারই। আর যে জিনিস একান্তই আমার, সেটা আমি সহজ উপায় না পেলে জোর করে কেড়ে নেই। তাই একটা কথা ভালোভাবে জেনে রাখিস, তুই আমার না হলে আর কারোরই হবি না। বেশ পুরনো খসখসে ও হলদেটে চিরকুটটাতে গোটা গোটা অক্ষরে লিখিত সুন্দর লেখাগুলো পড়ে আচমকা হাতজোড়া কেঁপে উঠল সপ্তর্ষির। হৃদয়ের মাঝে অযাচিত দুঃখপুকানি সৃষ্টি হলো মুহূর্তের মধ্যেই। ডাগর ডাগর নীলাভ চোখজোড়া বড় বড় করে আবারও সে লেখাগুলো কয়েকবার করে পড়ল। তবে প্রতিবারই একই রকম অনুভূতির সঞ্চার হলো তার হৃদয়ে। আজকে আলমিরা থেকে তার ছোটবেলার পুরনো কিছু জামা কাপড় বের করতে গিয়ে হঠাৎ করে এই চিরকুটটি কোথা থেকে যেন নিচে পড়ে গিয়েছিল। বহু বছরের পুরনো এই চিরকুট, তা সেটার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এমন একটা চিরকুট সপ্তর্ষির আলমারিতে কাপড় চোপড়ের ভাঁজে কি করছে? আর এটাকে কে এবার রাখলো এখানে? এতদিন তো তার চোখে পড়েনি। সপ্তর্ষির কেন যেন মনে হচ্ছে চিরকুটে উক্ত লেখাগুলো লেখা অজ্ঞাত সেই ব্যক্তিটি তাকেই যেন সরাসরি হুমকিগুলো দিচ্ছে। সপ্তর্ষি চিরকুটের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছুটা ভাব দেখিয়ে চোখ পাকিয়ে বলে উঠল, কে রে তুই বেটা? তোর এত বড় সাহস, তুই আমায় হুমকি দিচ্ছিস? তুই চিনিস আমায়? হ্যাঁ, সামনে আয় শুধু একবার। তোকে এমন তুলোধুনো করবো না যে সারা জীবন মনে থাকবে। এই সপ্তর্ষির হাতে একবার পড়লে তখন বাপ বাপ বলে পালাবি। হঠাৎ করে সপ্তর্ষির অবচেতন মনে একটা কঠিন, গম্ভীর অথচ সুদর্শন পুরুষালী চেহারা ভেসে উঠল। এমনটা হওয়ায় প্রথমে বেশ খানিকটা চমকে উঠল সে। পরক্ষণেই বিরক্তি ও বিতৃষ্ণা চেপে বসলো তার মনে। সাথে সাথেই চোখ মুখ কুঁচকে ফেলল সে। সেই সাথে বিড়বিড় করে আপন মনে বলে উঠল, এটা ওই বেটা হাদারামের কাজ নয় তো? সপ্তর্ষির ভাবনার মাঝেই হঠাৎ করে একটি মেয়েলি চিকন স্বর ভেসে এলো। আপুরে, কই তুই? তোকে কতক্ষণ ধরে ডাকছি। সপ্তর্ষির চাচাতো বোন মুস্কান কথাগুলো বলতে বলতে সপ্তর্ষির কাছে এসে দাঁড়াতেই হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেল। সপ্তর্ষির হাতে থাকা চিরকুটের দিকেই তার প্রথমে নজর গিয়েছে। এদিকে সপ্তর্ষি দ্রুত নিজের চিরকুট লুকানোর জন্য সেটা মুঠো করে ধরে হাতের মধ্যে লুকিয়ে ফেলে হাতটা পিঠের কাছে নিয়ে রাখলো। এই বিচ্ছু মেয়ে যদি একবার এই চিরকুটের ব্যাপারে সামান্য কিছুও জানতে পারে, তাহলে তিলকে তাল বানিয়ে দিয়ে মুহূর্তের মধ্যেই সারা বাড়ি জুড়ে প্রচার করে দেবে। এমনকি পুরো গ্রামে প্রচার করতেও তার বেশিক্ষণ দেরি লাগবে না। কিন্তু শেষ রক্ষা আর হলো কই? মুস্কানের নজর তড়িৎ বেগে সপ্তর্ষির হাতে থাকা চিরকুটের উপর গিয়ে ঠেকল। সে ছটফটে ভঙ্গিতে সপ্তর্ষির হাত থেকে চিরকুট নেওয়ার চেষ্টা করতে করতে চঞ্চল স্বরে বলে উঠল, দেখি না আপু, তোর হাতে ওটা কি? আমার কাছ থেকে লুকাচ্ছিস কেন? সত্যি করে বল, তোকে কি কেউ লাভ লেটার দিয়েছে? দিলে বল না, আমি কাউকে কিচ্ছু বলবো না, প্রমিস। এদিকে সপ্তর্ষি চিরকুট দেবে না করে পুরো রুম জুড়ে দৌড়াতে লাগলো। তার পিছু পিছু মুস্কানও দৌড়াতে লাগলো। সপ্তর্ষি একসময় না পেরে কপট রাগ দেখিয়ে চাপা কণ্ঠে বলতে লাগলো, আমার পিছু ছাড় বলছি বিচ্ছু। কোনো লাভ লেটার ফেটার পাইনি আমি। তাহলে তোর হাতে ওটা কি দেখলাম? আমাকে দেখা বলছি, না হলে কিন্তু আমি বড় মার কাছে তোর নামে নালিশ ঠুকবো, বলে দিলাম। মুস্কানের কথা শুনে সপ্তর্ষি তৎক্ষণাৎ থেমে গেল। এরপর দ্রুত মুস্কানের কাছে এগিয়ে গিয়ে তার কান টেনে ধরে তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে শাসানো ভঙ্গিতে বলতে লাগলো, আমার নামে মায়ের কাছে নালিশ ঠুকবি? তোর সাহস অনেক বেড়ে গিয়েছে, তাই না? তোর যে ১.৫ বছরের যে বড় আমি, সেটা কি ভুলে গেছিস তুই? হ্যাঁ, আর তুই যে লুকিয়ে লুকিয়ে তোর কোচিং সেন্টারে একটা ছেলের সাথে প্রেম করিস, সেই সব কিছু কি আমি জানি না মনে করছিস?
সপ্তর্ষি শেষের কথাটা শুনে মুস্কান বিস্ফোরিত নয়নে তার দিকে তাকালো। তার চোখে মুখে তীব্র ভয় ফুটে উঠেছে, সেই সাথে একটা অসহায়ত্বের ছায়াও ফুটে উঠেছে, যেটা দেখে সপ্তর্ষির ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল। অবশেষে তার বিচ্ছু বোনটাকে সে কাবু করতে পেরেছে। মুস্কান কাঁচু মাচু ভঙ্গিতে সপ্তর্ষির দিকে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, প্লিজ এসব ব্যাপারে বড় মাকে কিচ্ছু বলিস না বনু। শুধু বড় মা কেন, কাউকে কিচ্ছু বলিস না। বিশ্বাস কর, আম্মু জানতে পারলে তো আমাকে একদম আস্থা রাখবে না। সপ্তর্ষি মুস্কানের কান ছেড়ে দিয়ে কিছুটা ভাব দেখিয়ে বলল, ঠিক আছে, যা বলবো না, কিন্তু তার বদলে তোকে আমার হয়ে কাজ করতে হবে। কি কাজ? মালিহাদের বাগানে অনেক বড় বড় ডাসা ডাসা পেয়ারা পেকেছে, সেগুলো তোকে চুরি করে আমাকে দিতে হবে। তুই গাছের উপর থেকে পারবি আর আমি নিচে থেকে সেগুলোকে এক এক করে ক্যাচ ধরবো। মুস্কান হতভম্ব নজরে সপ্তর্ষির দিকে তাকিয়ে বলল, তোর এসব ছেলে মানুষের স্বভাব এখনো গেল না রে আপু। তাছাড়া আমাদের এত বিশাল বড় বাগানের এত এত ফুল ফল রেখে তুই কেন অন্যের গাছ থেকে চুরি করে খেতে যাবি? সপ্তর্ষি ফিচেল হেসে বলল। ও তুই বুঝবি না, ছোট মানুষ কি না, চুরি করে খাওয়ার মজাই আলাদা। মুস্কান আলগোছে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলে উঠল, মাত্র 1.5 বছরের বড় হয়ে ভাব কত। যেদিন চুরি করে ধরা পড়বি সেই দিন বুঝবি আসল মজা কাকে বলে। বড় মা, তোরে পিঠে ছাল তুলে আর আমি বসে বসে শুধু মজা দেখব। এসব ভাবতে ভাবতে মুস্কান একটা কুটিল হাসি হাসলো। এদিকে সপ্তর্ষি তাড়া দিয়ে বলে উঠল, এখন কথা না বাড়িয়ে চল তাড়াতাড়ি, বেলা গড়িয়ে দুপুর হতে চললো যে। কথাগুলো বলে মুস্কানের হাত টেনে ধরে চঞ্চলা হরিণীর ন্যায় প্রাসাদ সম বিশাল বাড়ির দোতলার বৃহৎ করিডোর বেয়ে দ্রুত ছুটতে লাগলো সপ্তর্ষি। তবে যাওয়ার আগে অজ্ঞাত ব্যক্তির দেওয়া সেই চিরকুটটাকে আবারও কাপড়ের ভাঁজে মুড়িয়ে রেখে আলমারিতে তালাবদ্ধ করে রেখে গেল সে। এদিকে সিঁড়ি বেয়ে নামার সময় সপ্তর্ষি প্রাণবন্ত ও চঞ্চল ভঙ্গিমা, সেই সাথে মিষ্টি হাসি রিনিঝিনি আওয়াজ ড্রয়িং রুমে উপস্থিত সকলের নজর কেড়ে নিল। তারা শুধু চেয়ে চেয়ে প্রাণবন্ত ও চঞ্চলা হরিণীর ন্যায় সপ্তর্ষিকে অবলোকন করল, সেই সাথে মুস্কানকেও। সৈয়দ পরিবারের মতো যৌথ পরিবারে অসংখ্য ছোট বড় ছেলে মেয়ে রয়েছে, তবে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও চঞ্চল স্বভাবের তরুণীটি হলো সপ্তর্ষি। নীলাপ নয়ন ও সোনালী কেশের অধিকারিণী এই প্রফুল্ল ও সুন্দরী মেয়েটি বেশ দুষ্ট স্বভাবেরও, তবে তার রূপের প্রতি বিমুগ্ধ হয়নি এমন মানুষ নেই বললেই চলে। তার এরকম আশ্চর্য রকমের সুন্দর রূপ এসেছে তার সুইডিশ জননী লোরেন থুনবার্গের কাছ থেকে। তিনি অবশ্য বর্তমানে এই যৌথ পরিবারের বড় গিন্নি হিসেবে বাঙালি রমণীদের মতোই রয়ে গেছেন। তার স্বামী তাকে ভালোবেসে স্বর্ণলতা বলে ডাকেন। স্বর্ণলতাকে দেখে সপ্তর্ষি কিছুটা স্থির হয়ে দাঁড়ালো। বাবার সাথে সে যতটা ফ্রি, মাকে ঠিক ততটাই ভয় পায়। এর অবশ্য কারণও রয়েছে। উড়নচণ্ডী স্বভাবের মেয়েটিকে সবাই আশকারা দিলেও তার মাই একমাত্র তাকে শাসন করে রাখেন। স্বর্ণলতা সপ্তর্ষিকে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই বেলা 12টার সময় কোথায় যাচ্ছ? মুস্কানের সাথে একটু বাইরে যাচ্ছি আম্মু, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কোথাও যাওয়া লাগবে না, এখন রুমে গিয়ে চুপচাপ বসো, যাও। সপ্তর্ষি কিছু বলতে নিতেই হঠাৎ করে সপ্তর্ষির বাবা সৈয়দ মেহমেদ আহমেদ তার স্ত্রীর উদ্দেশ্যে বললেন। মেয়েটা একটু বাইরে যেতে চাচ্ছে, যেতে দাও না। তারপর সপ্তর্ষির দিকে তাকিয়ে স্নেহমাখা স্বরে বললেন, তুমি যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু মামুনি, কেমন? সপ্তর্ষির চোখে মুখে মুহূর্তেই হাসি ও আনন্দের রেখা ফুটে উঠল। সে বাবার প্রতি কৃতজ্ঞতা সূচক দৃষ্টি হেনে দ্রুত মুস্কানকে টেনে নিয়ে বাহিরে বেরিয়ে গেল। এদিকে সপ্তর্ষি বাহিরে চলে যেতেই স্বর্ণলতা দীর্ঘশ্বাস ফেলে তার স্বামী সৈয়দ মেহমেদ হোসেনকে বললেন, দিন দিন মেয়েটা এত অবাধ্য আর চঞ্চল হচ্ছে যে বলার বাহিরে। বারবার মানা করে, এখন বড় হচ্ছ, এত বাহিরে আনাগোনা করো না। কিন্তু কে শুনে কার কথা? মেহমেদ আহমেদ চায়ের কাপে চুমুক দিয়ে মুচকি হেসে বললেন, ওগো আমার বিদেশিনী সরলতা, তুমি তো আধুনিক ও মুক্তমানা স্বভাবের একজন নারী ছিলে, তাহলে এমন রক্ষণশীল স্বভাবের হলে কবে থেকে? স্বর্ণলতা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রক্ষণশীল আমি আগেও ছিলাম না, আর এখনো নেই। কিন্তু গ্রাম অঞ্চলের মেয়েদের এত ছোটাছুটি না করাটাই ভালো। সবাই তো আর মেয়েদের এত স্বাধীনতা পছন্দ করে না। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমার মেয়েকে কিছু বলার বা করার মতো সাহস কারোরই নেই, আর হবেও না। ঢাকার গুলশান এরিয়ার একটা বড় ফ্যাশন হাউসে ফ্যাশন শো অর্গানাইজেশনের অথরিটি হিসেবে অবস্থান করছে জাভিয়ান ইলহাম ভিয়ান সিদ্দিকী।
তবে অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে ভিয়ান। তার পরনে ব্লু স্যুট এবং সেই সাথে বেশ পরিপাটি লুক। অনেকক্ষণ ধরে যুবক যুবতীরা বিভিন্ন ডিজাইনের নতুন নতুন ফ্যাশনেবল ড্রেস পরিধান করে র্যাম্প ওয়াক করছে। ভিয়ানের অবশ্য ওসবে তেমন একটা মনোযোগ নেই। সে নিজের মতো করে ফোন চালানোতে ব্যস্ত রয়েছে। তার ম্যানেজার রাফসান মির্জা সবকিছু হ্যান্ডেল করছে। একসময় ভিয়ান কাউকে কিছু না বলেই নিজের সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে দ্রুতপদে বাহিরে বেরিয়ে যেতে লাগলো। তার ম্যানেজার রাফসান মির্জা এবং অন্যান্য কর্মচারীরাও দ্রুত তার পিছু পিছু ছুটতে লাগলো। চলতে চলতে কাজের ব্যাপারে এটা ওটা বলতে থাকলেই ভিয়ান বিরক্ত হয়ে তাদেরকে থামিয়ে দিল। তারা সেখানেই থেমে গেল। কেবল রাফসান মির্জা ছুটে চলল ভিয়ানের সাথে সাথে। এদিকে ভিয়ান গাড়িতে উঠে যেতে নিতেই হঠাৎ করে নীলাভ চোখের বিদেশি একটা তরুণী তার সামনে এসে দাঁড়ালো। তার পরনে আধুনিক পোশাক এবং সাথে একজন সেক্রেটারি। কিছুটা দূরে দাঁড়ানো তার হোয়াইট বিএমডব্লিউ কার। সে ফ্রান্স থেকে আগত একটা নিউ প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সাথে ফ্রান্সের জনপ্রিয় একজন মডেল এবং সিঙ্গারও সে। ফ্যামিলি বিজনেসের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছে সে, কারণ ভিয়ানের ফ্যাশন কোম্পানি অরোরা লেইন ফ্রান্সের অনেক বিখ্যাত কোম্পানিগুলোর মধ্যে একটি, যার শাখা বাংলাদেশেও রয়েছে। সুন্দরী তরুণীটির নাম অ্যামেলি দুবোয়া। ভিয়ানদের কোম্পানির সাথে বিজনেস পার্টনার হিসেবে আপাতত জয়েন হয়েছে সে। আমেলি ভিয়ানের সামনে এসে দাঁড়িয়ে তার সাথে পরিচিত হতে চেয়ে হ্যান্ডশেক করতে নিলেই ভিয়ান তার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে গেল। তারপর কয়েক মুহূর্ত নীরব থেকে আচমকা তার মুখভঙ্গি কঠোর হয়ে গেল। সে আমেলির সাথে হ্যান্ডশেক না করেই দ্রুত গতিতে গাড়ির দরজা খুলে ব্যাক সিটে গিয়ে বসে পড়ল। আমেলি এতে অত্যন্ত অপমান বোধ করলে তার সেক্রেটারি তাকে শান্ত করতে প্রচেষ্টা করতে লাগলো। আমেলি রাগান্বিত স্বরে স্পষ্ট ইংরেজিতে বলতে লাগলো, মিস্টার জাভিয়ান ইলহাম ভিয়ান সিদ্দিকী, আপনি আমাকে অপমান করছেন। আমি আর আপনাদের কোম্পানির সাথে কাজ করতে চাই না। সমস্ত বিজনেস ডিল ক্যান্সেল। ভিয়ানের ম্যানেজার রাফসান তড়িঘড়ি করে তাকে বোঝানোর চেষ্টা করার আগেই ভিয়ান গাড়িতে বসে থাকা অবস্থাতেই শীতল ও গুরু গম্ভীর স্বরে ইংরেজি ভাষায় জবাব দিল, আপনি বলার আগে আমার কোম্পানি থেকে আপনাকে ছাঁটাই করে দেওয়ার চিন্তাভাবনা করে ফেলেছি আমি। খুব দ্রুতই সেটা বাস্তবায়ন করা হবে। আমি নিজে থেকে আপনার এবং আপনার কোম্পানির সাথে আর কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক রাখতে চাই না। কথাগুলো বলেই ভিয়ান ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে ইশারা দিল। এদিকে রাফসান হন্তদন্ত ভঙ্গিতে দ্রুত তার পাশের সিটে গিয়ে বসে পড়ল। গাড়ি ছুটে চললে আমেলি সেদিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে গাড়িতে বসে ভিয়ান নীরব ও চুপচাপ দৃষ্টিতে নিজের ফোনের দিকে তাকিয়ে রইল। ফোনের স্ক্রিনে জলজল করছে নীলাভ নয়নের অতি সুন্দরী এক স্বর্ণকেশী তরুণের প্রতিচ্ছবি। তবে তার কপাল, চোখ ও ভ্রুজোড়া এবং চুলের কিছু অংশই কেবল দেখা যাচ্ছে, বাকি অংশ অপ্রকাশিত। সেই মায়াময়ী ও মোহনীয় নীলাভ চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভিয়ান এক নজরে কিসব যেন ভেবে যাচ্ছে। এদিকে রাফসান সাহস সঞ্চয় করে আমতা আমতা করে বলার চেষ্টা করলো, স্যার, আমেলি ম্যাম অনেক রাগ করেছে, কিন্তু ওনার কোম্পানির সাথে আমাদের প্রজেক্টটা তো অনেক গুরুত্বপূর্ণ ছিল। রাফসানের কথা শেষ হওয়া মাত্রই ভিয়ান তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালে সে তৎক্ষণাৎ চুপসে গেল। ভিয়ান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে চাপা অথচ কঠোর কণ্ঠে বলে উঠল, কোম্পানির ভালো মন্দ ব্যাপারে তোমার না ভাবলেও চলবে। তুমি শুধু আমি যেসব ইনস্ট্রাকশন দেব সেসব ফলো করবে, তাহলেই হবে। রাফসান মাথা নিচু করে বলল। ওকে স্যার। এদিকে ভিয়ান আবারও সে নীলাভ নয়ন জোড়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলতে লাগলো, আমার হৃদয়ের সুখময় যন্ত্রণা তুই, আমার সন্ধ্যার আকাশের সন্ধ্যা তারা, আমার সন্ধ্যাবতী। তোকে কাছে পেয়েও না পাওয়ার যন্ত্রণা, হাজার চেয়ে দূরে রাখার যন্ত্রণা যে কতটা ভয়াবহ সেটা তুই কল্পনা করতে পারবি না রে। তবে আমার কাছ থেকে দূরে থাকে তোর জন্যই মঙ্গল। তোর ভালোর জন্য তোকে আমি নিজের কাছ থেকে দূরে দূরে রাখছি। বিনিময়ে নিজের দহনের অনলে পড়ে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে। আমি না চাইলে কারোর সাধ্য ছিল না তোকে আমার কাছ থেকে দূর করার, এমনকি তোর নিজেরও না। মায়ের সামনে নত মুখে ও কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে সপ্তর্ষি। তার সাথে মুস্কানও একই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তাদের দুজনে ঠিক সামনে রণমূর্তি ধারণ করে সিংহাসনের মতো বিশাল রাজকীয় চেয়ারে বসে রয়েছেন স্বর্ণলতা। নিজের মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে রয়েছেন তিনি। সপ্তর্ষি মায়ের এই মুখভঙ্গি আর চোখে দেখে কয়েকবার শুকনো ঢোক গিলল। তাদের চারপাশে বাড়ির অনেক সদস্যরা দাঁড়িয়ে রয়েছে। তারা মূলত সামনে কি হয় এসব দেখার জন্যই দাঁড়িয়ে রয়েছে। নীরবতা ভঙ্গ করে স্বর্ণলতা গম্ভীর স্বরে সপ্তর্ষির উদ্দেশ্যে বললেন, আজগর আলী মরিয়মও তার বান্ধবীদের সাথে ঝগড়া করেছো কেন?
আবার তোমার নামে মালিহাদের ফল গাছ থেকে ফল চুরি করার অপবাদও এসেছে। সৈয়দ পরিবারের মেয়ে হয়ে তোমাকে কি এসব শিক্ষা দিচ্ছি আমি? শেষের কথাটা সপ্তর্ষিকে ধমকে বলে উঠলেন স্বর্ণলতা। এতে সপ্তর্ষি প্রায় কেঁপে উঠল, সেই সাথে মুস্কানও। সপ্তর্ষি তড়িঘড়ি করে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে কিছু বলতে যাবে তার আগেই স্বর্ণলতা মুস্কানের উদ্দেশ্যে বললেন, আর তুমি ওকে এসব কাজে ভালো মতোই সঙ্গ দিচ্ছ, তাই না? মুস্কান ভয়ে ভয়ে বলতে চেষ্টা করলো। আসলে বড়মা, সপ্তাশী তো আমাকে। মুস্কানের কথা শেষ হওয়ার আগেই সপ্তর্ষি তড়িঘড়ি করে বলে উঠল, আমার আর মুস্কানের কোনো দোষ নেই আম্মু। ওই চুন্নি মরিয়ম আর ওর বান্ধবী তো আগে ভাগে আমাদের সাথে ঝগড়া করতে এসেছিল। ওরা আমাদের দিকে ইট ছুঁড়ে মারলে আমরা কি পাটকেল ছুঁড়ে মারবো না? সৈয়দ পরিবারের মেয়ে হিসেবে কি আমাদের এই শিক্ষা দেয়া হয়েছে বলো? সপ্তর্ষির কথা শুনে স্বর্ণলতা আগুন দৃষ্টিতে তার দিকে তাকালেন। সপ্তর্ষি দমে গিয়ে পুনরায় চুপ করে গেল। ওদের এই অবস্থা দেখে সপ্তর্ষি ও মুস্কানের দাদি শাহনাজ বেগম স্বর্ণলতার উদ্দেশ্যে বললেন, আচ্ছা, ওদের ছেড়ে দাও না বৌমা, ছোট মানুষ তাই একটু আধটু ভুল করে ফেলেছে। স্বর্ণলতা শাশুড়ির উদ্দেশ্যে বিনয়ী স্বরে বললেন, এসব কোনো ভুল নয় মা, ওরা বড় হচ্ছে, সেদিকে ওদের খেয়াল রাখা উচিত। এখনো বাচ্চাদের মতো দোষীপনা করা ওদের অন্তত মানায় না। তারপর সপ্তর্ষির দিকে তাকিয়ে তিনি কঠোর আওয়াজে বললেন, তোমাদের এসব কাজে অতিষ্ঠ হয়ে আপাতত আমি ঠিক করেছি, সপ্তদশীকে ঢাকায় ওর মামার কাছে পাঠিয়ে দেব। ওখানে স্ট্রিক্ট রুলস ও রেগুলেশনে চলবে। ওখানে গেলে ও একদম সোজা হয়ে যাবে। যতদিন ওখানে থাকবে ওখানকার বাসারিতে বলতে ওখানে পড়াশোনা করবেও, তারপর সোজা হয়ে এখানে ফিরে আসবে। স্বর্ণলতা ও তার মা বিদেশিনী হলেও স্বর্ণলতার বাবা সিয়াম রেহমান সিদ্দিকী ছিলেন বাংলাদেশী। স্বর্ণলতা তার মা ও বাবার একমাত্র কন্যা সন্তান ছিলেন, কিন্তু পরিবারের চাপে তার বাবাকে দ্বিতীয় বিয়ে করতে হয়েছিল একজন বাংলাদেশি মেয়েকে। তাদের সেই ঘরে একটা পুত্র সন্তান হয়েছিল, তার নাম হলো মাহফুজুর রহমান সিদ্দিকী। কিন্তু স্বর্ণলতার বাবা প্রথম স্ত্রীকে বেশি ভালোবাসতেন বলে তার সাথে মৃত্যুর আগ পর্যন্ত সম্পর্ক ছিন্ন করেননি, যার ফলে প্রথম স্ত্রী ও সন্তানের সাথে তার সম্পর্ক অটুট থাকে শেষ পর্যন্ত। তাই বলে দ্বিতীয় স্ত্রীর প্রতিও অবহেলা করেননি। এদিকে মাহফুজুর রহমান সিদ্দিকী ও স্বর্ণলতার সম্পর্ক সৎ ভাই বোন হলেও বেশ ভালো। মাহফুজুর রহমান সিদ্দিকের মা ও স্বর্ণলতা তার স্বামী ও সপ্তর্ষিকে অনেক পছন্দ করেন, তাই এখনো সৈয়দ ও সিদ্দিকী দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক বিদ্যমান রয়েছে। এদিকে মামার বাড়িতে যাওয়ার কথা শুনে সপ্তর্ষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমন না যে তার মামা বাড়ি পছন্দ নয়, কিন্তু তার মামার ছোট ছেলে জাভিয়ান ইসলাম ভিয়ান সিদ্দিকীকে সে রীতিমতো জমের মতো ভয় পায়। এমনকি তাকে প্রচন্ড ঘৃণাও করে সে, যদিও সেই ঘৃণা সে প্রকাশ করতে পারে না। অত সাহস তার মধ্যে অবশিষ্ট নেই। তবে আড়ালে আবডালে তাকে অসংখ্য বকাঝকা দিতে ওস্তাদ সে, যার তার সাথে তার নামে বদনাম গাইতেও মাহির সপ্তর্ষি। এদিকে মায়ের কথা শুনে সপ্তর্ষি আঁতকে উঠে তড়িঘড়ি করে বলে উঠল, না আম্মু না, ওই বাড়িতে আমি কিছুতেই যেতে পারবো না। এর চেয়ে ভালো তুমি আমাকে অন্য কোনো শাস্তি দাও, আমি বিনা বাক্যে মাথা পেতে নেব। স্বর্ণলতা গম্ভীর মুখে দৃঢ় স্বরে বললেন। অন্য কোনো শাস্তি নয়, আমি যেটা বলেছি সেটাই হবে। মুস্কান হঠাৎ সপ্তর্ষিকে আগলে ধরে করুণ কণ্ঠে বলল, প্লিজ বড়মা, সপ্তাশীকে ঢাকায় পাঠিয়ে দিও না। ওকে ছাড়া আমি আকাম কুকাম করবো? থুক্কু, সারাদিন বাড়িতে থাকবো কি করে? স্বর্ণলতা নির্লিপ্ত স্বরে বললেন। তাহলে তোমাকে ওর সাথে পাঠিয়ে দিই। সপ্তর্ষি মুস্কানের দিকে ছলছল নয়নে তাকিয়ে চোখের ইশারায় বোঝানোর চেষ্টা করলো। হ্যাঁ, তুইও চল আমার সাথে। কিন্তু এদিকে মুস্কান আবার অন্য ভাবনায় মশগুল হয়ে গেল। সে তো তার কোচিং সেন্টারের একটা ছেলের সাথে জম্পেশ প্রেম জমিয়ে তুলেছে। এখন তাকে ছেড়ে দেবদাস হয়ে সে ঢাকায় যাবে কি করে? তাই মুস্কান স্যান্ডি খাওয়ার ভান ধরে সপ্তর্ষির হাত দুটো ধরে তার দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলতে লাগলো, আরে বনু, তা হয় না। তুই বরং ঢাকায় একলাই যা। তুই তো ওখানে এমনিতেও চলে যাবি, তোর সাথে সাথে আমিও চলে গেলে এই বাড়ির সবাইকে তখন দেখে রাখবে কে? তুই নিশ্চিতে যা বনু, আমি না হয় তোর সাথে মাঝে মাঝে দেখা করতে যাব, কেমন? সপ্তর্ষি চোখ মুখ খিচে ভেঙচে কেটে বলল, নাটকবাজ কোথাকার, সর আমার সামনে থেকে। আর আসবি না আমার সামনে বলে দিচ্ছি। মুস্কানকে কথাগুলো বলেই ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সপ্তর্ষি। তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন স্বর্ণলতা। সপ্তর্ষির পুরো রুম জুড়ে অসংখ্য টিস্যু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রুম জুড়ে থেকে থেকে সপ্তর্ষির ভ্যা ভ্যা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মুস্কান হাত ভাঁজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অবস্থা দেখছে আর দীর্ঘশ্বাস ফেলছে।
এক সময় সে বিরক্ত হয়ে সপ্তর্ষির উদ্দেশ্যে বলে উঠল। তুই এমন ভাব করছিস যেন বর্মা তোকে আগুনের ভিতর ফেলে দিচ্ছে। আরে ভাই, মামার বাড়িতেই তো যাচ্ছিস, জমের দুয়ারে তো যাচ্ছিস না, তাহলে এত ন্যাকা কান্না কাঁদছিস কেন শুনি? সপ্তর্ষির ধবধবে ফর্সা চেহারা লালচে বর্ণ ধারণ করেছে, নীলাভ মণির চোখের সাদা অংশও লালচে বর্ণ ধারণ করেছে। সেই সাথে থেকে থেকে হিচকি তুলে কান্না করায় আর নাক টানায় তাকে কিছুটা অদ্ভুত দেখাচ্ছে। সপ্তর্ষি টিস্যু দিয়ে পুনরায় নাক মুখ মুছে ভাঙ্গা অথচ কর্কশ কণ্ঠে বলে উঠল। মামার বাড়িতে না, বরং জমের দুয়ারেই যাচ্ছি। আর আম্মু আমাকে জেনে শুনেই ওই আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। কারণ ওই বাড়িতে একটা দানব থাকে, বুঝেছিস, যার নাম হলো ভিয়াম সিদ্দিকী। ওই দানব আমাকে ওর সামনে পেলে কাঁচা চিবিয়ে গিলে খাবে। আর আমি জেনে শুনে ওই দানবের গুহার ভেতর যেতে পারবো না। কথাগুলো বলে আবারও ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো সপ্তর্ষি। মুস্কান তার পাশে বসে কৌতূহলী স্বরে তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো। আচ্ছা, তুই বিহান ভাইয়াকে এত ভয় পাস কেন বলতো? আমার কাছে তো তার নামে রাজ্য বদনাম করিস, অথচ তাকে আমি একবারও সামনাসামনি দেখেই ফিদা হয়ে গিয়েছিলাম। এত সুন্দর হ্যান্ডসাম আর কিউট একটা ছেলের নামে তুই কি করে এত বদনাম গাইতে পারিস? আমি সেটাই ভেবে কুল পাই না। সপ্তর্ষি মুখ ভেঙচি কেটে বলল। কিউট, সুন্দর, হ্যান্ডসাম না ছাই। ছোটবেলা থেকে ওই দানব আমাকে একদমই দেখতে পারে না। মনে হয় আমি যেন তার দুই চোখের বিষ। ছোটবেলায় আমাকে কথায় কথায় খালি বকতো আর মারতো। একবার কি হয়েছিল জানিস? 2 বছর আগের ঘটনা। আম, তখন আমি মামা বাড়িতে গিয়েছিলাম। মামি আমাকে তার ছোট ছেলের জন্য কফি বানিয়ে তার রুমে নিয়ে যেতে বলেছিল। তো আমিও সুন্দর করে কফি বানিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছিলাম। ভিয়ান ভাইয়া তখন সাদা শার্ট আর কালো জিন্স পরে নিচে নামছিল। শার্টের হাতা দুটো কোনোই অবধি ফোল্ড করা ছিল। সিল্কি আর হালকা বাদামি চুলগুলো কপালে এসে পড়েছিল। সিক্স প্যাক বডিটার ভাঁজ শার্টের উপর দিয়েও ফুটে উঠেছিল। আর চেহারা তো মাশাআল্লাহ। তাকে ওই মুহূর্তে এত ড্যাশিং আর হ্যান্ডসাম লাগছিল যে বলার বাইরে। আমি তো ওই দিন দিন দুনিয়ার খবর ভুলে ফিদা হয়ে কেবল তার দিকেই ফ্যালফ্যাল করে তাকিয়েছিলাম। কিন্তু কখন যে বেটা তাড়াতাড়ি করে হেঁটে এসে আমার সাথে ধাক্কা খেলো, সেটা আমি বুঝতেই পারিনি তখন। এইটুকু বলে থামলো সপ্তর্ষি। মুস্কান আগ্রহী কণ্ঠে জানতে চাইল। তারপর কি হলো রে? সপ্তর্ষি নাক টেনে আবারও শুরু করলো। তারপর আবার কি? বজ্জাত বেটার উপর যে ক্রাশ খেয়েছিলাম, সেই ক্রাশ বাস হিসেবে ফেরত পেয়েছিলাম আর কি। তার ফর্মাল সাদা শার্টে অসাবধানতাবশত আমার হাতের কফি পড়ে গিয়েছিল। আমি বিস্ফোরিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সরি বলার আগেই সে আমার নরম গালটিতে একটা দাবাং মার্কা চড় মেরে বসে। ভাবতে পারছিস কত বড় হারামি ওই বেটা? নিজে অন্ধর মতো ছুটে এসে আমার সাথে ধাক্কা খেয়ে কিনা আমাকে এই চড় মেরেছিল। হ্যাঁ, পরে আবার আমায় মাথা মোটা বলে অ্যাটিটিউড দেখিয়ে রগে গজগজ করতে করতে বেরিয়ে গেল বেয়াদব একটা। মুস্কান সপ্তর্ষির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সহানুভূতিশীল কণ্ঠে বলে উঠল। আসলেই তো এটা বড্ড খরুস। পরে তুই কি করেছিলি? পরে আর কি করব, কেঁদে কেটে সারাদিন বাড়ি অস্থির করে ফেলেছিলাম তখন। মামা মামি আমায় কত সান্ত্বনা দিল। ভিয়ান ভাইয়াকেও ইচ্ছে মতো ঝাড়লো, কিন্তু সেসব তো তার গায়ে লেগেছে কিনা কে জানে। তাই আমিও নিজে তল্পিতল্পা গুটিয়ে বাড়িতে ফিরে এসেছিলাম। ভালো করেছিলি, একদম উচিত কাজ করেছিলি। কিন্তু তখন তো তোকে আবার ওই বাড়িতেই ফিরে যেতে হবে, তাও আবার অনির্দিষ্টকালের জন্য। শেষের কথাগুলো বেশ হতাশা নিয়ে বলল মুস্কান। সপ্তর্ষি আবারও ঠোঁট ফুলিয়ে কাঁদতে আরম্ভ করলো আর বিলাপ করে বলতে লাগলো। কেউ ভালোবাসে না আমায়, এবারে কেউ ভালোবাসে না আমায়। আমি সবাইকে ছেড়ে চলে যাব অনেক দূর। তখন সবাই বুঝবে আমার মর্ম। বড় বাবা এলে তাকে সবকিছু খুলে বলিস। লাভ নেই, আম্মু যখন সিদ্ধান্ত নিয়েছে যে করেই হোক পাঠাবেই আমায়। বলে আবারও কান্নায় মনোযোগ দিল সপ্তর্ষি। মুস্কান চোখ বন্ধ করে কয়েকটা প্রলম্বিত নিঃশ্বাস নিল। এই মেয়ে ড্রামা আপাতত শেষ হবে না, তাই 1 ঘন্টা পরে আবার তার কাছে আসার সিদ্ধান্ত নিল সে। মুস্কান আলগোছে রুম থেকে বেরিয়ে যেতেই সপ্তর্ষি তার যাওয়ার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে উঠল। মির্জাফর নিয়ে একটা। জারার দিকে অনেকক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কায়ান। দরজার সাথে হেলান দিয়ে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে রয়েছে সে। যারা এই মুহূর্তে তার রুমের বিছানা ও জিনিসপত্র পরিপাটি করে গুছিয়ে দিচ্ছে। বড্ড অগোছালো পুরুষ কিনা সে। একসময় যারা কায়ানের দিকে ফিরে তাকালো, মুহূর্তেই তাদের দুজনের চোখাচোখি হলো।
ডাস্কি টোনের জারার ত্বক রোদের সোনালি ছোঁয়ার মতো মসৃণ কোমলার দ্যুতিময়। তার চেহারার বর্ণ গাঢ় সোনালি বাদামি মিশেলের, সেই সাথে চেহারা জুড়ে রয়েছে এক উষ্ণ তামাটে দীপ্তি। সূর্যের আলোয় তার চেহারাখানা উজ্জ্বল বাদামি রঙের আভার মতোই বিরাজ করে। ডাগর ডাগর কাজল কালো বর্ণের চোখ জোড়াতে রয়েছে এক মায়াময় গভীরতা। সেই সাথে তার চোখোশ নাক ও পুরু পাতলা ওষ্ঠজোড়া তাকে দিয়েছে এক অসামান্য সৌন্দর্য। কায়ান ধীর পায়ে জারার দিকে এগিয়ে আসতেই জারা কিছুটা শাসনের ভঙ্গিতে বলে উঠল, তুমি অনেক বড় হয়েছো কায়ান ভাইয়া, এবার তো একটু গোছালো আর পরিপাটি স্বভাবের হতে পারো। সারাক্ষণ বাচ্চাদের মতো রুমটা এইভাবে এলোমেলো করে রাখো কেন শুনি? কায়ান জারার দিকে কিছুটা ঝুঁকে এসে ঠোঁট বাঁকিয়ে বলে উঠল। কেন তুই আসিস না এলোমেলো আমারটা সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য? জারা কায়ানকে দুই হাত দিয়ে ঠেলে কিছুটা দূরে সরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, আমি তোমার চাচার মেয়ে কায়ান ভাইয়া, তোমার বিয়ে করা বউ না যে সারাক্ষণ তোমার সব কিছু গুছিয়ে দিব। কায়ান এক টানে জারার কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের একদম কাছাকাছি নিয়ে এসে তার চোখে চোখ রেখে গভীর স্বরে বলল। তাহলে হয়ে যাক না আমার বউ। জারার হৃদস্পন্দন আচমকা বেগতিক হয়ে উঠল। বুক ধরফর করতে লাগলো কায়ানের এরকম কাছাকাছি আসায়ও তার অযাচিত স্পর্শে। তবে সে প্রতিবারের মতো কায়ানের থেকে দূরে সরে গিয়ে কিছুটা নিচু অথচ রুক্ষ স্বরে বলে উঠল। সব সময় এভাবে মজা করো না তো ভাইয়া। কায়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোর মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? তা নয়তো কি শুনি? হুম হুম, তোমার মতো সুদর্শন পুরুষের জন্য কত সুন্দরী মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রেম করার জন্য। তাদের মধ্যে থেকে কাউকে বেছে নাও না। আর আমার মনে হয় না তুমি তাদেরকে ফেলে আমার কাছে আসবে প্রেম করার জন্য। কায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুটা রাগত স্বরে বলে উঠল। এজন্যই কি আর বলি, তোর মাথায় গোবর দিয়ে ঠাসা। এমনিতেই তো তুই পড়ালেখায় খুব ভালো, বাড়িতে কাজে পারদর্শী আছিস, কিন্তু বুঝ জ্ঞানের দিক দিয়ে তুই অনেক মাথা মোটা জানিস, আর এমনটা শুরু থেকেই আছিস। কায়ানের খোঁচাযুক্ত কথাবার্তা শুনে যারা ব্রুকুচকে তাকে কিছু বলতে যাবে তার আগেই কায়ান আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠল। আর হ্যাঁ, আরেকটা কথা, সকালে দেখলাম স্যামের সাথে তুই কিছু একটা নিয়ে অনেক হাসাহাসি করছিলি। শুনে রাখ, ওর সাথে সবসময় ডিস্টেন্স মেনটেন করে থাকবি, আর যেন ওর আশেপাশে তোকে না দেখি। হাসাহাসি কথাবার্তা তো দূরের কথা, মানতে হবে। যারা অবাক কণ্ঠে বলে উঠল। কিন্তু সায়েম ভাইয়াও তো তোমার মতো আমার চাচাতো ভাই হয়, তাহলে তার সাথে কথা না বলে আমি থাকবো কি করে? কায়ান সুচালো দৃষ্টিতে জারার মুখের দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলল। আমি আর সাইম কি এক হলাম না নাকি? আমরা দুজন তো চাচাতো ভাই হলেও আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝেছিস? তাই যেটা বললাম সেটাই শুধু পালন কর। আর শুনে রাখ, এখন থেকে শুধু সাইম কেন, অন্য যে কোনো ছেলের সাথেও তোকে যেন এভাবে পাশাপাশি বসে হাসাহাসি করতে না দেখি। আমার কথা অন্যথায় হলে তোর ঠ্যাং ভেঙে গাছের সাথে ঝুলিয়ে রাখবো, বলে দিলাম। কথাগুলো শেষ করিয়ে কায়ান ওয়ার্ড্রপ থেকে টাওয়াল ও জামা কাপড় বের করে দ্রুত ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। যারা তার যাওয়ার পানে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। একটু আগে সে কি বলল কিছুই মাথায় ঢুকছে না তার। তবে সে এতটুকু বুঝতে শিখেছে যে কায়ান তার প্রতি অনেক প্রোটেক্টিভ আর পজিটিভ মাইন্ডের, আর সেটা কৈশোরকাল থেকেই। কিন্তু যারা বরাবরই সেসব এড়িয়ে চলে এসেছে এবং এখনো চলছে, কারণ তাদের সম্পর্ক নিয়ে বাড়ির মধ্যে কোনো ফাটল ধরুক কিংবা কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব হোক সেটা সে একদমই চায় না। নিজের মনের অনুভূতিগুলোকে এই জন্য সে ঝাপটে চেপে ধরে রেখেছে অনেক আগে থেকেই। এইসব কথা ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে পুরো রুমের দিকে একটু নজর বুলিয়ে রুম থেকে ধীরপদে বেরিয়ে গেল সারা। চাচি জেসমিন আরা ও সুজাতা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল সপ্তর্ষি। তাদের চোখেও পানি টলমল করছে, মুখ জুড়ে বিষণ্ণ ভাব স্পষ্ট। সপ্তর্ষিকে জড়িয়ে ধরে তারা বিভিন্ন কথা বলে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কোনোভাবেই মেয়েটির কান্না থামছে না। জেসমিন আরা সপ্তর্ষির চোখের পানি মুছিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, ধুর পাগলি, এসব কি কথা বলছিস? তুই আমাদের পরিবারের কলিজার টুকরো, কত আদরের একটা মেয়ে, আর তুই কি না বলছিস তোকে আমরা ট্রেন থেকে কুড়িয়ে এনেছি? শোন মেয়ে, তোকে তো আর একেবারে দূরে ঠেলে দিচ্ছি না আমরা। আপাতত কিছুদিন শহরে থাকবি, তারপর আবার আমাদের মাঝে ফিরে আসবি। একেবারের জন্য তো আর আমাদের ছেড়ে চলে যাচ্ছিস না। সুজাতা বেগমও একই কথা বললেন সপ্তর্ষিকে।
সপ্তর্ষি শুধু হিচকি তুলে অবিরত কান্না করে যাচ্ছে। তার থেকে কিছুটা দূরে স্বর্ণলতা গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছেন, তার দৃষ্টি সপ্তর্ষির দিকে স্থির। উপরে উপরে কঠিন ভাব ধরে রাখলেও ভেতরে ভেতরে তার মনটা ভেঙে যাচ্ছে। যতই হোক একমাত্র আদরের মেয়েকে দূরে সরিয়ে রাখা চারটিখানি কথা নয়। সকলের আড়ালে চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। তার পাশে দাঁড়ানো মেহমেদ আহমেদ ভেজা স্বরে বললেন, এভাবে মেয়েটাকে দূরে ঠেলে দিয়ে নিজে ভালো থাকতে পারবে সরলতা? স্বর্ণলতা স্বামীর মুখের দিকে তাকালেন। তার চোখে মুখেও বিষণ্ণ ভাব স্পষ্ট। স্ত্রীর প্রতি কিছুটা মনক্ষুণ্ণ তিনি, সেটাও বোঝা যাচ্ছে। স্বর্ণলতা একটা দীর্ঘশ্বাস ফেলে চাপা স্বরে বললেন, কিছু কিছু সময় সন্তানের ভালোর জন্য বাবা মাকে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হয়। দূরত্ব অনেক সময় ভালো কিছু বয়ে আনে। কথাগুলো বলে তিনি সপ্তর্ষির দিকে এগিয়ে গেলেন। মাকে দেখে সপ্তর্ষি কান্না থামালো। স্বর্ণলতা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে চেয়ে থেকে আচমকা তাকে জড়িয়ে ধরলেন। তারপর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কোমল স্বরে বললেন, মা, তোমাকে সবসময় ভালোবাসি সোনা, তাই কখনো মাকে ভুল বুঝো না। খুব তাড়াতাড়ি তুমি আবারও আমার বুকে ফিরে আসবে, আমি সেই অপেক্ষায় রইলাম। সপ্তর্ষি আবেগপ্রবণ হয়ে গেলেও কোনো কথা বলল না। মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। মায়ের বাহ্যিক কঠিন সত্তার আড়ালে যে একটি স্নেহ মাখা মাতৃসত্তা লুকিয়ে রয়েছে সেটা সে ভালো করেই জানে। কিন্তু অভিমানে বুক ভারী হয়ে থাকায় সে মায়ের সাথে কোনো কথাই বলল না। বিদায়ের বেলায় মুস্কান সপ্তর্ষির সাথে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলতে চাইল, কিন্তু তাকে বরাবর এড়িয়ে চলে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সপ্তর্ষি চুপচাপ গাড়িতে উঠে বসলো। অভিমানে বাড়ির কাউকে তার সাথে আসতেও দেয়নি, যে জন্য সে একাই ড্রাইভারকে নিয়ে ঢাকা যাচ্ছে। ড্রাইভার বিশ্বস্ত হলেও মেহমেদ আহমেদ তার পিছু পিছু চললেন, কিন্তু সপ্তর্ষিকে কিছু বুঝতে দিলেন না। এদিকে সপ্তর্ষিকে নিয়ে ঢাকাগামী গাড়িটা চলে যেতেই মুস্কান সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ঢাকার গুলশানের অভিজাত এলাকায় 18 একর জমির উপরে নিরিবিলি পরিবেশে বিরাট এক প্রাসাদ সম বাড়ির অবস্থান রয়েছে। সিদ্দিকী পরিবারের সদস্যদের এই বাড়ির নাম সানশাইন ভিলা। ট্রিপ্লেক্স বাড়িটা সম্পূর্ণ সাদা ও সোনালী রঙে আবৃত। মার্বেল পাথরের দেয়ালগুলো সূর্যের আলোতে ভীষণ রকম চকচক করে। বাড়ির সামনে বিশাল সবুজ উদ্যান, ফোয়ারা ও রং বেরঙের বিভিন্ন ফুলের বাগান বিরাজ করছে। সেই সাথে একপাশে রয়েছে মাঝারি আকৃতির নীলরঙা পানির সুইমিং পুল ও সান লাউঞ্জার। কোলাহলপূর্ণ শহর থেকে কিছুটা দূরে অবস্থান করায় ও নিরিবিলি পরিবেশ হওয়ায় প্রাকৃতিক অভয় আরণ্য হিসেবে বিভিন্ন রকমের পাখিদের আনাগোনা সবসময় লেগেই থাকে এই বাড়ির এরিয়া জুড়ে। সিদ্দিকী পরিবারের সদস্যরা সবসময় মিলেমিশে একত্রে অবস্থান করে, অনেকটা যৌথ পরিবারের মতো। শহুরে এলাকায় দূরে থাকা গ্রামীণ পরিবেশে পর্যন্ত যৌথ পরিবার এখন খুব একটা দেখা যায় না, কিন্তু এ বাড়ির সদস্যরা এখনো যে কিভাবে একসাথে অটুট বন্ধনে আবদ্ধ রয়েছে সেটাই একটা বিস্ময়ের ব্যাপার। অবশ্য এটার প্রধান কারণ ভিয়ানের দাদা সিয়াম রেহমান সিদ্দিকী। কালক্রমে তার ছেলেরা বর্তমানে এই ধারাকে অব্যাহত রেখেছে। মাহফুজুর রহমান সিদ্দিকীর স্ত্রী মেহেজাবিন মাহা সিদ্দিকীর আজকে যেন উৎসাহের কমতি নেই। সপ্তর্ষিকে তিনি বিশেষ স্নেহ করেন, তাই তার আগমন উপলক্ষে বাড়িতে উৎসব আমেজ রেখেছেন তিনি। রান্নাঘরে চাপিয়েছেন হরেক পদের রান্না। তার বাকি দুই জাও তাকে উৎসাহ ভরে সঙ্গ দিচ্ছে। তিন জা তিন বোনের মতো সবসময় একত্রে মিলেমিশে থাকে, যেমনটা তিন ভাইয়ের বন্ধনও অটুট রয়েছে। মেহেজাবিন মাহা রান্না করার এক ফাঁকে হঠাৎ ভিয়ানকে কল করলেন। ভিয়ান তখন অফিসের কাজে ব্যস্ত ছিল, গুরুত্বপূর্ণ একটা মিটিং চলমান ছিল তার। সেটাই আপাতত বিরতি টেনে সন্তর্পণে মায়ের কল রিসিভ করলো সে। হ্যালো ভিয়ান, হ্যাঁ আম্মু, বলো। বলছি যে আজকে সপ্তর্ষির আমাদের বাড়িতে আসার কথা। ও গাড়িতে করে আসছে, এটা ঠিক আছে, সাথে ওর ড্রাইভারও রয়েছে। ওর বাবা আমাকে মাত্র কল করে জানালেন যে ওরা গুলশানে এসে পড়েছে। তিনিও তাদের পিছু পিছু রয়েছে, কিন্তু সপ্তর্ষি যেটা জানে না বললেই তিনি বাড়িতে আসতে পারবেন না। তাই বলছি বাবা, তুই এখন ওদেরকে রিসিভ করে বাড়িতে নিয়ে আয়। সপ্তর্ষির ওদের বাড়িতে আসার কথা শুনে ভিয়ানের বুকটা হঠাৎ করে ধক করে উঠল। ভাবভঙ্গিমা মুহূর্তেই স্থির হয়ে গেল। অন্তর শীতল হলেও মুখে কপট বিরক্তি ও বিতৃষ্ণা ফুলিয়ে সে বলল, এই উটকো ঝামেলাটাকে আবার এখানে আনছো কেন আম্মু? মেহেজাবিন মাহা রাগান্বিত স্বরে বললেন, তোকে নিয়ে আর পারি না ভিয়ান। মেয়েটা তোর কোন পাকা ধানে মই দিয়েছে শুনি, যে জন্য তুই ওকে দেখতে পারিস না? ভিয়ান বিরক্ত ভঙ্গিতে বলল,
তুমি কি এখন আমাকে এসব কথা শোনানোর জন্য কল করেছো আম্মু? আমি এখন একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তোমার কথা শেষ হয়ে গেলে এখন ফোন রাখছে। আরে না না, ফোন রাখিস না বাবা, আপাতত মিটিং ক্যান্সেল করে তুই যা সপ্তর্ষিকে রিসিভ করে নিয়ে আয়। কায়ানকেই যেতে বলতাম, কিন্তু সকাল থেকে ওর কোনো খোঁজ পাচ্ছি না আমি। মেহজাবিন মাহা রাগান্বিত স্বরে বললেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু ও যেন কখনো আমার ধারে কাছেও না ঘেসে, বলে দিলাম। আচ্ছা, ঘেসবে না তো? ভিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। ভিয়ান কল কেটে দিয়ে কিছুক্ষণ থম মেরে বসে রইল। মিটিংয়ে উপস্থিত সকলে নীরবে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ভিয়ান সকলের দিকে এক নজর তাকিয়ে মিটিং ক্যান্সেল করে দিয়ে কনফারেন্স রুম থেকে দ্রুতপদে বেরিয়ে গেল। গুলশানে অনেকক্ষণ আগেই চলে এসেছে সপ্তর্ষি। এতক্ষণে সানশাইন বিলাতেও পৌঁছে যেত, কিন্তু কিছুক্ষণ আগে ভিয়ানের কল এসেছিল তার ড্রাইভারের নাম্বারে। ভিয়ান স্পষ্ট বলে দিয়েছে সে না আসা পর্যন্ত যেখানে গাড়ি থামিয়েছে সেখানেই যেন তারা অবস্থান করে। এরপর থেকে ড্রাইভার সেখানেই গাড়ি থামিয়ে বসে রয়েছে। সপ্তর্ষি অনেকবার গাড়ি চালাতে বললেও সে বিনীতভাবে ক্ষমা চেয়েছে। সপ্তর্ষির রাগে গজগজ করতে করতে বিড়বিড় করে বলল। এই ভিয়ানের বাচ্চাটাকে কাঁচা খেয়ে ফেলতে মন চায়। সবখানে তার খবরদারি চলবেই চলবে। আর এই ড্রাইভার আঙ্কেলকে তো দেখো, আমার না হয়ে ওই বজ্জাত বেটা ভিয়ানের আদেশ পালন করছে সে, যেন সেই তার মালিকের কথা না শুনলে তার গর্দান চলে যাবে। ডিসগাস্টিং। ভিয়ানের সপ্তর্ষিকে রিসিভ করতে আসার কথা শুনে মেহমেদ আহমেদ অনেকক্ষণ আগেই ফিরে গিয়েছেন। এদিকে প্রায় আধা ঘন্টা পরে ভিয়ানের ব্ল্যাক মার্সিডিজ কারটা সপ্তর্ষিদের গাড়ির সামনে এসে থামলো। সপ্তর্ষি তখন সিটে হেলান দিয়ে ফোনে গেম খেলছিল। তার পরনে আকাশি সাদা রঙের চুড়িদার, চুলগুলো এতক্ষণ যাবৎ খোলা থাকলেও এই মুহূর্তে পনিটেল করে রেখেছে সে। হঠাৎ গাড়িতে ব্রেক কষার আওয়াজ শুনে সপ্তর্ষি গাড়ির জানালার কাচ তুলে উকি দিয়ে বাইরে তাকালো। সম্পূর্ণ ব্ল্যাক আউটফিটে সজ্জিত হয়ে আর রয়েছে ভিয়ান। ব্ল্যাক স্যুট আর চোখে ব্ল্যাক সানগ্লাসে তাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। সপ্তর্ষি এবার ক্রাশ খেতে গিয়েও নিজেকে কোনো মতে সামলে নিল। ভেঙচি কেটে মনে মনে আওড়ালো। এই বাদর মুখের উপরে ক্রাশ খাওয়ার কি আছে? ভিয়ান ড্রাইভারের সাথে কিছু কথা বলে সপ্তর্ষির সিটের পাশের জানালার দুই পাশে দুই হাতের ভর দিয়ে সপ্তর্ষির দিকে তাকিয়ে কিছুটা ঝুঁকে দাঁড়ালো। অপরদিকে সপ্তর্ষি তাকে দেখেও না দেখার ভান করে গেম খেলা চালিয়ে যাচ্ছিল। ভিয়ান সেটা বুঝতে পেরে বাঁকা হেসে হঠাৎ করে ছোঁ মেরে তার ফোনটা কেড়ে নিল। সপ্তর্ষি হতভম্ব হয়ে ভিয়ানের দিকে তাকিয়ে রুষ্ট কণ্ঠে বলে উঠল। এটা কি ধরনের অভদ্রতা? আমার ফোন ফেরত দাও বলছি ভিয়ান ভাইয়া। ভিয়ান নীরের ঠান্ডা স্বরে বলল। আগে বাড়ি থেকে নাও, তারপর দিচ্ছে। সপ্তর্ষি গো ধরে বলল। আগে আমার ফোনটা দাও। ভিয়ান এবার আর কোনো কথা না বলে ডিরেক্ট গাড়ির দরজা খুলে সপ্তর্ষিকে এক প্রকার টেনে বের করলো। তাকে বের করে নিতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করে পুনরায় ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এদিকে সপ্তর্ষি ভিয়ানের হাত থেকে বাঁচতে হাত পা মোছড়ামুছড়ি করে বারবার নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কিছুটা চিৎকার চেঁচামেচিও করতে লাগলো, কিন্তু ভিয়ান যথারীতি নির্বিকার। সপ্তর্ষি চিৎকার করে বলতে লাগলো। আমায় ছেড়ে দাও বলছি ভিয়ান ভাইয়া, না হলে কিন্তু চিৎকার করবো আমি। ভিয়ান এবার দাঁতে দাঁত চেপে সপ্তর্ষির হাত আরো শক্ত করে চেপে ধরে তার দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল। এমন ভাব করছিস যেন আমি তোকে পাচার করে দেওয়ার জন্য তুলে নিয়ে যাচ্ছে। আর একটা শব্দ মুখ থেকে বের করলে ওখানে তোকে তুলে আছাড় মারবো, বলে দিচ্ছে। সপ্তর্ষি মুহূর্তেই চুপ হয়ে গেল। বলা বাহুল্য ভিয়ানের পুরনো রূপ দেখে মনে মনে ভয়ে চুপসেও গেল। সে আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগেই ভিয়ান আবারও তার হাত ধরে হ্যাচকা টান মারল। মুহূর্তেই সপ্তর্ষি হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই ভিয়ান শক্ত হাতে তার বাঁকানো কোমর আঁকড়ে ধরল। মুহূর্তেই তার বুকে হুমড়ি খেয়ে পড়ল সপ্তর্ষি। ভিয়ান দ্রুত আগলেই নিলেও সপ্তর্ষি তার ডান পায়ে বেশ কিছুটা ব্যথা পেল। রাস্তার কংক্রিটের সাথে লেগে তার পায়ের গোড়ালির কিছুটা অংশ ছিলে গিয়েছে। ব্যথায় সে মৃদু আর্তনাদ করতেই ভিয়ান তার এক কাঁধে সপ্তর্ষিকে তুলে নিল। তারপর সোজা গাড়ির কাছে গিয়ে দরজা খুলে ফ্রন্ট সিটে সপ্তর্ষিকে বসিয়ে দিল। তারপর নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ল। চোখ বন্ধ করে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল সে। এদিকে সপ্তর্ষি চুপ করে থাকলেও পায়ের ব্যথায় মৃদু আর্তনাদ করছিল। পাটা হয়তো মুচড়ে গিয়েছে। ভিয়ান মুখভঙ্গি কঠিন করে রাখলেও সেদিকে ঠিকই খেয়াল রাখলো। এক সময় কোনো কথা ছাড়াই সপ্তর্ষির ডান পাটা নিজের উরুর উপর রাখলো ভিয়ান। সপ্তর্ষি হতভম্ব হয়ে গেলেও কোনো কথা বলল না, শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে ভিয়ানের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলো। ভিয়ান গাড়িতে থাকা ফার্স্ট এড বক্স থেকে অ্যান্টিসেপটিক নিয়ে অতি সন্তর্পণে সপ্তর্ষির পায়ের ছিলে যাওয়া ফোলা ও লালচে অংশে লাগিয়ে দিল এবং সেখানে ওয়ান টাইম ব্যান্ডেজও লাগিয়ে দিল।
তারপর আলগোছে সপ্তর্ষির পাটা নিচে নামিয়ে রেখে তার সিট বেল্ট লাগিয়ে দিল। এদিকে ভিয়ানের আচমকা তার কাছাকাছি আসায় সপ্তর্ষির দম বন্ধ হয়ে যাবার জোগাড় হলো। সে চোখ মুখ খিচে কোনোভাবে নিজেকে সামলে নিল। তবে ভিয়ানের শরীরের ঘ্রাণ ও পারফিউমে এক অন্যরকম মাদকতা মেশানো ছিল যেন, যা ওকে রীতিমতো পাগল করে দিচ্ছিল। ভিয়ান কোনো ভ্রুক্ষেপ না করে নিজের সিট বেল্টটাও লাগিয়ে নিল। তারপর স্টিয়ারিং এর উপরে হাত রেখে সপ্তর্ষির দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এরপর থেকে আমার সাথে দাঁড়ামি করতে আসলে ঠিক এমনভাবে কয়েক ঘা বসিয়ে দেব। সপ্তর্ষি এতক্ষণ যাবৎ ভিয়ানের উপর মনে মনে ক্ষোভ পুষতে থাকলেও এবার যেন তাকে কথা শোনানোর একটা সুযোগ পেয়ে গেল। সে ভিয়ানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, ও, তার মানে তুমি ইচ্ছে করেই আমার পা মুচড়ে দিয়েছো, তাই না? আমাকে দেখতে পারো না বলে মনে মনে এরকম শয়তানি ফোন দিয়ে এঁটেছো? না জানি সামনে আমার জন্য আর কি কি অপেক্ষা করছে। আমি আর তোমায় বিশ্বাস করছি না। হ্যাঁ, তুমি যে আমাকে মেরে গুম করে দেবে না, তার কি গ্যারান্টি আছে? ভিয়ান রাগান্বিত ও তীক্ষ্ণ দৃষ্টিতে সপ্তর্ষির দিকে তাকালো। তার হাত ক্রমশ স্টিয়ারিং এ শক্ত হয়ে উঠছে। এই মেয়েটা বারবার তার শান্ত মাথাটাকে গরম করে দেয়। এর ঠিক কি প্রতিষেধক হতে পারে সে আজ পর্যন্ত আবিষ্কার করতে পারল না। এদিকে সপ্তর্ষির ফুল স্পিডের কথায় ফুলচুরি যেন থামারই নাম নিচ্ছে না। সে একের পর এক ননস্টপ বকবক করতেই লাগলো। আমার মনে হচ্ছে তুমি শুধু আমার পা মুচড়ে দিতে চাওনি, মনে হয় আমাকে তুলে আছাড় দিয়ে ফেলে আমার হাড়গোড় ভেঙে ফেলতে চেয়েছিলে। তাই তো, না হলে তখন কেন শুধু শুধু আমাকে আছাড় মারার কথা বলবে? বাড়িতে গিয়ে মামিকে আমি সব কথা জানাবো। দেখো তুমি, তার ছেলের কুকীর্তির কথা তো তারও জানা উচিত। ভিয়ানের এই মুহূর্তে নিজের কপাল নিজে চাপড়াতে ইচ্ছে করছে। মায়ের উপরেও রাগ হচ্ছে। কোন কুক্ষণে যে এই মেয়েকে রিসিভ করতে এসেছিল কে জানে। সপ্তর্ষির ননস্টপ বকবক যখন থামার নামই নিচ্ছিল না, তখন ভিয়ান একটা অদ্ভুত কাজ করে ফেলল। ফার্স্ট এড বাক্সের সাথে অন্য একটা বাক্স গাড়িতে বিদ্যমান ছিল। আত্মরক্ষার জন্য রিভলভার থেকে শুরু করে বিভিন্ন ধারালো সরঞ্জাম ভিয়ান তার গাড়িতে মজুত রাখে। এসবের মধ্যে স্কচ টেপ এবং দড়িও ছিল। ভিয়ান সেগুলোর বাক্স থেকে নিয়ে সপ্তর্ষির মুখ ও হাত দুটো বেঁধে ফেলল। সপ্তর্ষি বিস্ফোরিত দৃষ্টিতে ভিয়ানের দিকে তাকিয়ে অস্ফুট আওয়াজ করতে লাগলো। বারবার ছটফট করে ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। অপরদিকে ভিয়ান শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে একটা শয়তানি বাঁকা হাসি হাসলো। চুকচুক শব্দ করে উপহাসও করলো তাকে। রাগে সপ্তর্ষি নাকের পাঠা ক্রমশ ফুলে উঠল। মনে মনে সে প্রতিজ্ঞা করলো, যত হাসার হেসে নাও চান্দু, একদিন আমারও সময় আসবে, আর তখন আমিও বোঝাবো মজা কাকে বলে। ভিয়ান সপ্তর্ষির দিকে কিছুটা ঝুঁকে গভীর অথচ চাপা স্বরে বলতে লাগলো, ননস্টপ কথা বলে জীবন্ত মেশিন একটা। কান দুটো রীতিমতো ঝালাপালা করে দিচ্ছিলে। ভাগ্যিস তোর হাত মুখ বেঁধে দিয়ে চুপ করে দিয়েছে, নাহলে সত্যি সত্যি তোকে তুলে আছাড় মারতাম। সপ্তর্ষি এবার করুণ দৃষ্টিতে ভিয়ানের দিকে তাকালো। ভিয়ান সেদিকে তাকিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, এসব ন্যাকামি রোভনে আমাকে অন্তত দেখাস না। আমি তোর এসব ঢং দেখি গলছি না। আপাতত যেভাবে আছি বাড়ি পর্যন্ত ঠিক সেভাবেই থাকবে। একটু তিরিং করতে দেখলেই গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব, বলে দিচ্ছে। সপ্তর্ষি উপরে উপরে কোনো প্রতিক্রিয়া না দেখালেও মনে মনে ফোঁসফোঁস করতে লাগলো। এর উপযুক্ত বদলা না নেওয়া পর্যন্ত তার শয়তানি মন কিছুতেই শান্ত হবে না। ভিয়ান একটা বাঁকা হাসি দিয়ে আচমকা সপ্তর্ষির পনিটেইল করা চুলগুলো একটানে খুলে দিল। সপ্তর্ষি অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো। ভিয়ান কোনো কথা না বলে এক নজর তাকে অবলোকন করে গাড়ি স্টার্ট দিল। ব্যস্ত শহরের মাঝখান দিয়ে গাড়িটা দ্রুত গতিতে শাসা করে ছুটে চলেছে। এতক্ষণ যাবৎ সপ্তর্ষির মন খারাপ থাকলেও আপাতত সে কৌতূহলে ভরা দৃষ্টিতে বাইরের সবকিছুকে দেখছে। শহুরে জীবনে নতুনত্ব তাকে ভীষণ কৌতূহল উদ্দীপক করে দিচ্ছে। মাঝে মধ্যে তার চোখ দুটো খুশিতে চকচক করে উঠছে। এদিকে শেষ দুপুরের রোদের সোনালি আলো তার চোখে মুখেও চুলে পড়ে তার সৌন্দর্যকে আরো কয়েকগুণ বৃদ্ধি করে দিয়েছে। সোনালি চুলগুলো তীব্র বাতাসে এলোমেলোভাবে উঠছে, অথচ সেদিকে মেয়েটির কোনো খেয়ালই নেই। ভিয়ান ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে বারংবার সপ্তর্ষির দিকে তাকাচ্ছে। এই মুহূর্তে তার চোখে মুখে ফুটে ওঠা উপচে পড়া মুগ্ধতা আর মাদকতা দেখলে সপ্তর্ষি এক আকাশ পরিমাণ অবাক হতো। মেয়েটাকে সব রূপে সবভাবেই তার কাছে ভীষণ আকর্ষণীয়, ভীষণ অন্যরকম আর ভীষণ সুন্দর লাগে। কিন্তু সেটা কখনোই সে প্রকাশ করতে পারে না। আদৌ পারবে কিনা তাও সে জানে না। এমন না যে সে কাউকে ভয় পায়, কিন্তু এর পিছনে একটা গোপন সীমাবদ্ধতা রয়েছে। ভিয়ানের ইচ্ছে করলো সপ্তর্ষির চুলগুলো কানের পিঠে একটিবার গুজে দিতে, ওই মাখন কোমল ত্বকে নিজের হাতের স্পর্শ এঁকে দিতে। কিন্তু অতি কষ্টে নিজের সেই ইচ্ছেগুলোকে দমন করলো সে। একটা দীর্ঘশ্বাস ফেলে তৎক্ষণাৎ প্লে লিস্ট থেকে একটা রোম্যান্টিক সং
প্লে করে দিল ভিয়ান। সানশাইন ভিলার প্রকাণ্ড আকৃতির গেটটি খুলে দিল দুজন দারোয়ান। সাথে সাথেই সেখানে প্রবেশ করলো ভিয়ানের ব্ল্যাক মার্সিডিজ কারটি। সানশাইন ভিলার সদর দরজার সামনে তখন পরিবারের বেশিরভাগ সদস্য উপস্থিত ছিল। ভিয়ানকে গাড়ি পার্ক করে নামতে দেখে সকলে আরেক দফা উচ্ছ্বসিত হয়ে উঠল। পরক্ষণে ভিয়ানকে গাড়ির অপর পাশে দরজা খুলে সপ্তর্ষিকে কোলে নিতে দেখে সকলে অবাক হয়ে গেল। আরো অবাক হয়ে গেল যখন দেখতে পেল সপ্তর্ষির দুই হাত ও মুখ বাঁধা, সেই সাথে পায়েও ব্যান্ডেজ করা। এদিকে সপ্তর্ষি ও ভিয়ানের আচমকা তাকে এভাবে কোলে তুলে নেওয়ায় ভীষণ অবাক হয়ে গেল। দুই হাত বাঁধন মুক্ত অবস্থাতেই ভিয়ানের ঘাড় পেঁচিয়ে ধরে তার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। অথচ ভিয়ান যথারীতি নির্বিকার ও নির্লিপ্ত। সে শান্ত ভঙ্গিতে সোজা হেঁটে চলেছে। ভিয়ান উপস্থিত সকলের কাছাকাছি চলে আসতেই মেহেজাবিন মাহা তাকে প্রশ্ন করলেন, তুই সপ্তর্ষির হাত মুখ এভাবে বেঁধে রেখেছিস কেন? আর ও পায়ে ব্যথা পেল কিভাবে? আগে ভিতরে ঢুকতে দাও, তারপর বলছে আম্মু। আর তুমি এইভাবে সদর দরজার সামনে সকলে মিলে দাঁড়িয়ে রয়েছে কেন? ও কি আর আমাকে বরণ করবে নাকি? ছেলের লাগামহীন কথাবার্তা শুনে লজ্জা পেলেন মেহেজাবিন মাহা। বাকিরা মিটিমিটি করে হাসল। পরিবারের ছোট সদস্য জায়ান্ত বলেই উঠল, তুমি কি সপ্তর্ষি আপুকে বিয়ে করছো নাকি ভাইয়া? এর জন্য কি চাচিমণি তোমাদেরকে বারণ করবে? ছেলের কথা শুনে মরিয়ম সিদ্দিকী তার মাথায় থাপ্পড় মারলেন। জায়ান মুখ গোমরা করে নিলেও সকলেই সমস্বরে হেসে উঠল। ভিয়ানার কথা না বাড়িয়ে গড়গড় পায়ে সপ্তর্ষিকে নিয়ে ভেতরে চলে গেল। দ্রুত হেঁটে তাকে সোফায় বসিয়ে দিয়ে নিজেও অপর পাশে কোট খুলে গলার টাই ঢিলা করে বসে পড়ল। তাদেরকে একে একে ঘিরে দাঁড়ালো বাকিরা। সপ্তর্ষি তখনও অস্ফুট আওয়াজ করে ভিয়ানকে ইশারায় বলছে তার হাতের ও মুখের বাঁধন খুলে দিতে। অথচ ভিয়ান তার দিকে তাকানো তো দূর, কোনো পাত্তাই দিচ্ছে না। মেহেজাবিন মাহা সপ্তর্ষির পাশে বসে তার হাতের ও মুখের বাঁধন খুলে দিলেন। পরক্ষণেই ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো সপ্তর্ষি। দুই হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেহেজাবিন মাহার উদ্দেশ্যে বলতে লাগলো। মেহেজাবিন মাহা দ্রুত উঠে গিয়ে পানির গ্লাস নিয়ে এসে সপ্তর্ষির সামনে ধরতেই সে ঢক ঢক করে পানি পান করে সম্পূর্ণ গ্লাস খালি করে ফেলল। সপ্তর্ষি পানি পান করে বড় একটা দম নিয়ে ভিয়ানের দিকে তাকিয়ে দেখলো যে সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তাতে সপ্তর্ষির মেজাজ মুহূর্তেই গরম হয়ে গেল। রেলগাড়ির মতো ছুটে চলল তার কথার ফুলঝুরি। জানো মামি, তোমার ছেলে আমার সাথে কি কি করেছে? আমাকে তুলে আছাড় মারতে চেয়েছিল, শুধু তাই নয়, আমাকে পাচার করে গুম করে দিতে চেয়েছিল জানো। কিন্তু তোমাদের ভয়ে সেসব করতে পারেনি বলে আমার পা ভেঙে মুচড়ে দিয়েছে। পরে আমার হাত মুখ বেঁধে দিয়েছিল। আমি যে কি পরিমাণ ভয়ে ছিলাম তোমায় বলে বোঝাতে পারবো না আমি। আর কষ্টের কথা কি বলবো তোমায়, কষ্টে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। কিন্তু তবুও তোমার পাষাণ জেলের মনে একটুখানিও দয়া হয়নি আমার প্রতি। কথাগুলো বলে মিথ্যে কান্নার অভিনয় করতে লাগলো সপ্তর্ষি। মেহেজাবিন মাহা দ্রুত তাকে নিজের বুকে আগলে নিলেন। ভিয়ান তার নাটক দেখে চোখ মুখ কুঁচকে একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই সাথে তার দিকে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। মেহেজাবিন মাহা ভিয়ানকে ঝাড়তে লাগলেন। তুই আমার ফুলের মতো নিষ্পাপ আর আদরের মেয়েটার সাথে এমনটা কি করে করতে পারলি ভিয়ান? মেয়েটাকে তুই দেখতে পারিস না বলে ওর সাথে যা ইচ্ছা তাই করবি? আর কখনো ওর সাথে এমন কিছু করলে তোর একদিন কি আমার একদিন হবে। ভিয়ান গম গমে স্বরে মায়ের উদ্দেশ্যে বলল, ও মা প্লিজ, তুমি অন্তত এই ড্রামা কুইনের ড্রামা বিশ্বাস করে ওর পক্ষপাতিত্ব করো না। উল্টোকে সহ্য করে এতটা পথ যে আমি এসেছি, সেজন্য তোমার আমাকে পুরস্কৃত করা উচিত। দাঁড়া, দিচ্ছি তোকে তোর পুরস্কার। কথাগুলো বলে মেহেজাবিন মাহা উঠে গিয়ে সোজা ভিয়ানের কান টেনে ধরলেন। ভিয়ান আউচ শব্দ করে মায়ের হাত থেকে ছাড়া পেতে চেষ্টা করল। আম্মু ছাড়ো তো প্লিজ। পেছন থেকে জায়ান আবারও চেঁচিয়ে উঠল, ইস বিয়ান ভাইয়া, এত বড় হয়েও চাচিমণির মার খাও, অথচ সবাই বলে আমি নাকি একাই শুধু আম্মুর মার খাই। জায়ানের ঘাড়ে আরো একটা থাপ্পড় বসিয়ে দিল তার মা। কিন্তু এবার তাকে আর থামানো গেল না। সে ভিয়ানকে নিয়ে একের পর এক মজার মজার কথা বলতেই লাগলো, যার ফলে কম বেশি সবাই হাসতে লাগলো। এদিকে সপ্তর্ষি ভিয়ানের অবস্থা দেখে মিটমিট করে হাসছে, সেই সাথে মনে মনে একটা পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। ভিয়ান নাছর বান্দার মতো বলল, উফ আম্মু ছাড়ো তো, আমি বাচ্চাদের মতো ট্রিট করে এইভাবে কান্টাচ্ছ কেন? দেখছো না সবাই আমাকে নিয়ে মজা উড়াচ্ছে। তোকে দেখে তো মজা উড়ানোই স্বাভাবিক, তাই না? তাছাড়া তুই যে বড় হলি কবে, এখনো তো মাম্মার বয় হয়েই আছিস।
ভিয়ানের পাশে বসতে বসতে কৌতুক স্বরে কথাগুলো বলল কায়ান। এদিকে মেহেজাবিন মাহা কান ছেড়ে দিতেই ভিয়ান ভাইয়ের দিকে ফিরে তাকালো। তার দিকে ব্রুকুচকে তাকাতেই কায়ান ভাব দেখিয়ে বলল, বড় বললে আমাকে বলা যায়, আমি হলাম বাড়ির বড় ছেলে, সেই সাথে আবার তোর বড় ভাই। কায়ানের কথা শেষ হতে না হতেই মেহেজাবিন মাহা তার কান টেনে ধরলেন। সাথে সাথে ভিয়ান হো হো শব্দ করে হেসে উঠল। সেই সাথে চুকচুক শব্দ করে মজা করে বলল, আহ, এসেছেন আমার বড় ভাই। মায়ের সামনে সবাই চনুপুটি, বুঝলি ব্রো? কায়ান অসহায় ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম আম্মু? শুধু শুধু আমার কান টানছো কেন? মেহেজাবিন মাহা রাগান্বিত ভঙ্গিতে বললেন, সারাদিন টো টো করে কথায় ঘুরিস, একটু যদি তোর খোঁজ পাওয়া যায়। কোথায় আবার ঘুরবো? অফিসে তো থাকি সারাক্ষণ। তুই কতক্ষণ অফিসে থাকিস সেটা ভালো করেই জানি আমি, হতচ্ছাড়া বাদর কোথাকার। তাদের কথাবার্তার মাঝখানে আগমন ঘটল মাহফুজুর রহমান সিদ্দিকী, যারা ও মেহুলের। তারা এতক্ষণ দোতলার রুমে অবস্থান করছিল। নিচে হইচই শব্দ শুনে তারা দ্রুত নিচে নেমে এসেছে। মেহুল হলো কায়ান ও ভিয়ানের আপন ছোট বোন। এদিকে জারার ছোট ভাই হলো জায়ান, ভিয়ানের মেজো চাচার ছেলে মেয়ে তারা। তাদের বাবা আরিফুল হাসান সিদ্দিকী ও মা মরিয়ম সিদ্দিকী। সপ্তর্ষিকে দেখতেই তিনজন উচ্ছ্বসিত হয়ে উঠল। সপ্তর্ষি প্রচণ্ড খুশি হয়ে তাদের দিকে এগিয়ে যেতে নিতেই পায়ের ব্যথায় হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজেকে কোনোভাবে সামলে নিল। মাহফুজুর রহমান সিদ্দিকী দ্রুত তার সামনে ছুটে এসে তাকে আগলে ধরে আদুরে স্বরে বলতে লাগলেন, পায়ে ব্যথা কি করে পেলে মামনি? সপ্তর্ষি আসল ঘটনা গোপন করে বলল, আসলে মামা, গাড়িতে ওঠার সময় পায়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। তারপর ভিয়ান ভাইয়া আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। বিয়ান সপ্তর্ষির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো। বাবার সামনে এতটা ভদ্র হয়ে যায় কেমন করে? মাহফুজুর রহমান সিদ্দিকী উদ্বিগ্ন কণ্ঠে বললেন, বেশি ব্যথা পেয়েছো? ডাক্তার ডেকে আনবো? না মামা, আমি ঠিক আছি। মাহফুজুর রহমান স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন। ওর পায়ে ভালো করে তেল মালিশ করে দিও মেজাবেন। মেহেজাবিন মাহা মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। মাহফুজুর রহমান তারপর সপ্তর্ষির ভালো মন্দ জিজ্ঞেস করলেন। সপ্তর্ষি হাসি মুখে সবকিছুর জবাব দিল। তাদের কথাবার্তা শেষ হতেই জারা ও মেহুল সপ্তর্ষি দুই পাশে ঘিরে বসলো। তাদেরকে দেখেই দ্বিগুণ উচ্ছ্বসিত হয়ে উঠল সপ্তর্ষি। এই বাড়িতে আসলে এই দুজনকে ছাড়া তার কখনোই চলে না। জারা হলো তার বড় বোনের মতো এবং মেহুল হলো তার ছোট বোনের মতো। সেই সাথে তাদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। সপ্তর্ষি মুখে প্রাণবন্ত হাসি ঝুলিয়ে বলতে লাগলো, কেমন আছো জারা আপু? কেমন আছিস মেহুল? জারা বলল, আমরা ভালো আছি, তুমি কেমন আছিস? কিছুক্ষণ আগে অবধিও ভালো ছিলাম না, কিন্তু তোমাদেরকে পেয়ে এখন আমি অনেক ভালো হয়ে গেলাম। এতদিন ভীষণ মিস করেছিলাম রে তোমাদের। মেহুল মন খারাপ করে বলল, হো, কেমন মিস করেছো সেটা তো দেখতেই পাচ্ছি। টানা 2টা বছর পর আমাদের বাড়িতে এলে, তাও ফুপুমনি জোর করে না পাঠালে তো আসতেই না। সপ্তর্ষি ভিয়ানের দিকে ইগল দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি তো আসতেই চাই, কিন্তু তোদের বাড়ির এই দানবটার জন্যই তো আসতে সাহস পাই না। এদিকে ভিয়ান সপ্তর্ষির দিকে তাকিয়ে ফেস টু ফেস আই টু আই বাক্যটা হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে কোট হাতে ঝুলিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল। সপ্তর্ষি সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটল। তারপর মেহুলের দিকে তাকিয়ে মনমরা কণ্ঠে বলল, আসলে গ্রাম ছেড়ে আসতে ইচ্ছে করে না রে। গ্রামের মায়া ছাড়তে পারি না সহজে। তাছাড়া তোরাও তো খুব সহজে যাস না গ্রামে, তাহলে আমি এখানে ঘন ঘন আসবো কেন? সারা এবার বলল, সময় করে একদিন সপরিবার তোদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসবো। গ্রাম আমার খুব প্রিয়, বিশেষ করে তোদের পুরনো জমিদার বাড়ির মতো বিশাল সুন্দর বাড়ি, চারপাশে প্রাকৃতিক পরিবেশ আর গ্রামের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তোলে। সপ্তর্ষি খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে আপু, তোমরা সেখানে অনেক অনেক দিন থাকবে আর আমরা অনেক মজা করব। মেহুল জিজ্ঞেস করলো, তোমাকে কিন্তু এবার এত সহজে এখান থেকে যেতে দেব না আপু। সপ্তর্ষি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারও মনে হয় না এবার এত সহজে যাওয়া হবে, কারণ আম্মু আমায় এখানকার ভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়ার জন্য মামাকে বলেছে। জারা ও মেহুল সপ্তর্ষির এই কথা শুনে বেশ অবাক হয়ে গেল। তার চেয়েও বেশি খুশি হলো। সত্যি? দুজনে একত্রে শব্দটা উচ্চারণ করে জড়িয়ে ধরল সপ্তর্ষিকে। সপ্তর্ষি টাল সামলাতে না পেরে কিছুটা পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল।
তারপর হাসি মুখে দুই বোনকে নিজেও ঝাপটে ধরল। কিন্তু তার মনে এখনো ঘুরপাক খাচ্ছে একটাই চিন্তা, এতগুলো দিন ওই বজ্জাত ভিয়ানের সাথে সে টিকে থাকবে কি করে। রাতের বেলা খাবার টেবিলে সিদ্দিকী পরিবারের সদস্যরা সকলে মিলে একত্রিত হলো। বিশাল বড় ডাইনিং টেবিল জুড়ে অবস্থান করছে সুস্বাদু ও মজাদার বিভিন্ন পদের খাবার। সার্ভেন্টদের সাথে সাথে বাড়ির গৃহিণীরাও খাবার পরিবেশন করছেন। সবাই খাবার টেবিলে বসে পড়লেও সপ্তর্ষি, মেহুল ও সারা এখনো আসেনি। সপ্তর্ষি আসার পর থেকে সেই যে তারা গল্প জুড়েছে, এখনো তা শেষ হয়নি। কায়ান বারবার সিঁড়ির দিকে উকিঝুঁকি দিচ্ছে জারার আগমনের অপেক্ষায়। তার পাশের চেয়ারটাতেও ইতোমধ্যে কাউকে বসতে দেয়নি সে, কারণ সেটা জারার জন্য বরাদ্দকৃত। এদিকে ভিয়ানের পাশে বসেছে জেসিয়া। জেসিয়া ভিয়ানের ছোট চাচা মুশফিক হোসেন সিদ্দিকের একমাত্র মেয়ে, তবে ভীষণ গায়ে পড়া ও ন্যাকামো স্বভাবের মেয়ে সে। তার এমন স্বভাবের জন্য ভিয়ান বারবার তাকে এড়িয়ে চলে এবং বিভিন্ন কথাবার্তা ও কাজে তার প্রতি বিতৃষ্ণাও অনেক সময় বুঝিয়েও দেয়। কিন্তু জেসিয়া তবুও তার সাথে লেগেই থাকবে, এইসব ভেবে ভিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। এদিকে সপ্তর্ষি, জারা ও মেহুল সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সপ্তর্ষিকে দেখে ভিয়ানের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে জেসিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই পাশের চেয়ারটাতে গিয়ে বস। জেসিয়া অন্য পাশে একটা খালি চেয়ার দেখে ভিয়ানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোমার পাশে বসলে কি সমস্যা ভাইয়া? আমার কথা শুনলে আগামীকাল তোকে তোর ফেভারিট ডার্ক চকলেট এনে দেব, তাও একসাথে অনেকগুলো। তোর বাবা মা তো এসব তোকে খেতে দেয় না, কিন্তু আমি তোকে খাওয়াবো, চিন্তা করিস না। তবে আমার কথা শুনতে হবে। ডার্ক চকলেটের লোভে জেসিয়া অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে অপর চেয়ারে বসে পড়ল। এদিকে যারা কায়ানের তার জন্য বরাদ্দকৃত চেয়ারে না বসে সায়েমের পাশের চেয়ারটাতে বসে পড়ল। সায়েম এতে বেশ খুশি হলো। এদিকে জেসিয়া বসে পড়ল কায়ানের পাশের চেয়ারে। এটা দেখে কায়ান প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরক্ষণে তার মাথায় চিনচিনে একটা রাগ চেপে বসলো। তার মনে হতে লাগলো যারা ইচ্ছাকৃতভাবে তাকে ইগনোর করে সায়েমের পাশে বসেছে। আপাতত সবার সামনে মুখে কিছু না বললেও দুই হাতের মুঠি শক্ত করে চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিল সে। এদিকে সবগুলো চেয়ার ফিল আপ হয়ে যাওয়ায় সপ্তর্ষি ভিয়ানের পাশে একটি মাত্র চেয়ার খালি থাকতে দেখতে পেল। অগত্যা উপায় না পেয়ে তাকে সেখানেই বসতে হলো। ভিয়ান এটারই অপেক্ষা করছিল এবং সেটা পূরণ হতে দেখে সে আড়ালে একটা শয়তানি হাসি দিল। সপ্তর্ষি চেয়ারে বসে পড়তেই মেহেজাবিন মাহা তার প্লেটে খাবার বেড়ে দিলেন। সপ্তর্ষি ভাত তরকারি দিয়ে মেখে মুখে তোলার আগে হঠাৎ হাঁটুতে একটা জোরালো চিমটে অনুভব করলো। তৎক্ষণাৎ মৃদু ব্যথায় কোকিয়ে উঠল সে। তৎক্ষণাৎ ভিয়ানের দিকে তাকিয়ে তাকে শয়তানি হাসি হাসতে দেখে তার বুঝতে বাকি রইল না যে এসব কারসাজি মূলত কার। সপ্তর্ষিও পাল্টা জোরে একটা চিমটি কাটলো ভিয়ানের হাঁটু বরাবর। ভিয়ান ব্যথা পেলেও কোনোরূপ আওয়াজ না করে এবার ট্রাউজারের পকেট থেকে একটা ছোট্ট কৌটা বের করে সেখান থেকে কিছু জিনিস সপ্তর্ষির পায়ের কাছে ঢেলে দিল। মুহূর্তেই পায়ে শিরশিরে কিছু অনুভূত হতেই সপ্তর্ষি ঝুঁকে পায়ের দিকে দৃষ্টিপাত করলো। মুহূর্তেই তার বিকট চিৎকারে প্রকম্পিত হলো গোটা সানশাইন ভিলা। সপ্তর্ষি ছিটকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রীতিমতো লাফাতে লাগলো। সকলে তার এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। আসল ঘটনা বুঝতে না পেরে তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সবাই। এদিকে মেহেজাবিন মাহা ও মাহফুজুর রহমান তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। সপ্তর্ষি তখনও ভার্ত দৃষ্টিতে টেবিলের নিচের দিকে তাকিয়ে রয়েছে। তারা দুজন সেদিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেলেন বেশ কয়েকটি তেলাপোকা সেখান থেকে বেরিয়ে আসছে। এগুলোকে বেরিয়ে আসতে দেখে সপ্তর্ষি আরেক দফা চিৎকার করে উঠল। অথচ ভিয়ান নির্বিকার ভঙ্গিতে তখনও খেয়ে চলেছে। এত সব হট্টগোলের মাঝে তার কোনো ভ্রুক্ষেপ নেই যেন। মেহেজাবিন মাহা দ্রুত সপ্তর্ষিকে আগলে নিলেন। মাহফুজুর রহমান দ্রুত সার্ভেন্টদের নির্দেশ দিলেন তেলাপোকাগুলোকে সরানোর জন্য। কিছু সার্ভেন্ট ছুটে এসে দ্রুত তেলাপোকাগুলোকে বেলচাতে করে উঠিয়ে নিয়ে ফেলে দিল বাহিরে। মেহেজাবিন মাহার ছোট যা আয়েশা সিদ্দিকী অবাক কণ্ঠে বললেন, বুঝলাম না, এত পরিষ্কার পরিচ্ছন্ন আর সিকিউর একটা জায়গায় এতগুলো তেলাপোকা আসলো কেমন করে? সপ্তর্ষি ততক্ষণে বুঝতে পেরে গেছে এই কাজ কার। সে ভিয়ানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চাপল। এক মুহূর্তে ভাবল মেহেজাবিন মাহাকে সবকিছু বলে দিবে। পরক্ষণে কিছু না বলার সিদ্ধান্ত নিল সে। এর প্রতিশোধ সে নিজেই নেবে বলে ঠিক করলো। ভিয়ানকে এর থেকেও দ্বিগুণভাবে অপদস্থ করার জন্য মনে মনে দৃঢ় শপথ নিল সে। এদিকে ভিয়ান সপ্তর্ষির দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বাম হাত দিয়ে ইংরেজি বর্ণ এল একে ইশারা করল, যার অর্থ হচ্ছে লুজার। সপ্তর্ষি সেটা দেখে আরো তেলে বেগুনে জ্বলে উঠল। সে তৎক্ষণাৎ
কিছু করতে যাবে পরক্ষণে মেহজাবিন মাহা তাকে টানতে টানতে নিজের চেয়ারে বসিয়ে দিয়ে খাইয়ে দিতে লাগলেন। শেষে ভিয়ান ও সপ্তর্ষির আবারও একবার প্রতিদ্বন্দ্বিতা সুলভ দৃষ্টিপাত হলো। তখন নিশুতি রাত চলমান। রাত 12টা পেরিয়ে গেছে। তবে ঢাকা শহরের জন্য এই রাত তেমন গভীর নয়। ঢাকা হলো রাত জাগা শহর। অভিজাত গুলশান এলাকাও তেমনই ঘুমিয়ে নেয়। তবে আবাসিক এলাকা থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত হওয়ায় এবং নিরিবিলি হওয়ায় সানশাইন ভিলা বেশ কিছুটা ঝিমিয়ে পড়েছে। তবে বাড়ির বাহিরটা বেশ আলোক উজ্জ্বল। ভেতরের অনেকগুলো রুমে এখনো আলো জ্বলছে। বাড়ির বড় ও একেবারে ছোট সদস্যরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। জেগে রয়েছে কেবল তরুণ বয়সী ছেলেমেয়েরা। তাদের চোখে সহজে ঘুম ধরা দিতে চায় না। এই যেমন ড্রয়িং রুমে জেগে বসে রয়েছে যারা, সপ্তর্ষি ও মেহুল। কায়ান ও ভিয়ান এই মুহূর্তে তাদের রুমে অবস্থান করছে। জেসিয়াও নিজের রুমে ফোন চালানোতে মত্ত রয়েছে। তারা এদিকে কেউ আসছে না। যারা, সপ্তর্ষি ও মেহুল ড্রয়িং রুমে ম্যাট বিছিয়ে বসে এলইডি টিভির বড় স্ক্রিনের পর্দায় ইন্দোনেশিয়ান হরর মুভি দেখছে। চারপাশে লাইট সব নেভানো। কেবল টিভির স্ক্রিনের আলো তাদের চোখে মুখে উপচে পড়ছে। সোফার চেয়ে তারা ফ্লোরে বসতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এদিকে হরর মুভি দেখতে দেখতে প্রত্যেকের ভয়ে চবুথবু অবস্থা। এয়ার কন্ডিশন ছেড়ে রাখাতে প্রত্যেকে হালকা শীতের সাথে সাথে ভয়ে শিহরণে থরথর করে কাঁপছে। সেজন্য গায়ে পাতলা চাদর জড়িয়ে নিয়েছে প্রত্যেকে। হঠাৎ করে স্ক্রিনে খুব ভয়ানক একটা দৃশ্য ভেসে উঠতেই প্রত্যেকে সমস্বরে চেঁচিয়ে উঠল। তাদের চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হলো সর্বত্র, যার ফলে দোতলা থেকে হন্তদন্ত হয়ে নিচে নেমে আসলো কায়ান ও ভিয়ান। তারা ভেবেছিল হয়তো বাড়িতে চোর ঢুকেছে অথবা ডাকাত পড়েছে, কিন্তু তিনটা মেয়েকে এভাবে গাধার মতো চেঁচাতে দেখে তারা বিরক্তিতে ফোঁস করে উঠল। কায়ান এগিয়ে এসে রুক্ষ কণ্ঠে বলল, অন্তরে সুনোপুরীর মতো সাহস নিয়ে আবার হরর মুভি দেখতে বসেছে গাধার দল কোথাকার। কায়ানের তিরস্কার শুনে উপস্থিত সকলের ভয়ডর উবে গিয়ে মুখ অপমানে থমথমে হয়ে গেল। মেহুল কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এভাবে কেন বলছো ভাইয়া? তো কিভাবে বলবো? মেহুল আহ্লাদি মুখ করে ভিয়ানের দিকে তাকাতেই সেও কায়ানের সুরে বলল, চুপচাপ রুমে গিয়ে ঘুমোতে যা। কালকে না তোর কলেজ আছে? ভাইয়া। তাহলে এখানে কি করছিস? এখনো রুমে যা। মেহুল আর কোনো কথা না বলে গাল ফুলিয়ে চুপচাপ উঠে উপরে চলে গেল। যারা কোনো কথা বলার আগেই কায়ান তার উদ্দেশ্যে বলল, যারা তুই একটু আমার সাথে আয়, তোর সাথে জরুরি কথা আছে। কায়ানের জরুরি কথার মানে বুঝতে দেরি হলো না যারার। বুঝতে পারলো তার কপালে শনি আছে। তবুও নিয়তিকে বরণ করে নিতে সে চুপচাপ কায়ানের পিছু পিছু ছুটে চলল। এদিকে কায়ানও যারা চলে যেতেই সপ্তর্ষি কাচুমাচু ভঙ্গিমা করে উঠে দাঁড়ালো। সন্তর্পণে চলে যেতে নিলেই ভিয়ানের গম্ভীর ডাক ভেসে এলো। এই দাঁড়া বলছি। সপ্তর্ষি থমকে দাঁড়িয়ে গিয়ে ভিয়ানের দিকে ফিরে তাকাতেই দেখতে পেল ভিয়ান সোফায় দুই হাঁটু ভাঁজ করে আরাম করে বসেছে। রিমোট হাতে নিয়ে সপ্তর্ষির উদ্দেশ্যে বলল, মুভি দেখতে বসেছিস আর পুরোটা শেষ না করে চলে যাবে? বসে বসে পুরোটা দেখে তারপর ঘুমোতে যাবে। সপ্তর্ষি ভার্ত মুখে করুণ স্বরে বলল, না না, তার কোনো প্রয়োজন নেই ভিয়ান ভাইয়া। আমার না খুব ঘুম পেয়েছে, আমি ঘুমোতে যাব। ভিয়ান চোখ রাঙানি দিয়ে বলল, আমার কথা অমান্য করে এখান থেকে চলে গেলে কালকে সকালে নিজের শখের চুলগুলোর খুঁজে পাবি না, বলে দিচ্ছে। সপ্তর্ষি দ্রুত গতিতে নিজের চুলে হাত দিয়ে আটকে উঠল। তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে তড়িঘড়ি কণ্ঠে বলল, তুমি আমার সাথে এমনটা করতে পারো না ভিয়ান ভাইয়া। ভিয়ান শয়তানি হাসি দিয়ে বলল, পারি কি পারি না সেটা খুব দ্রুতই সচক্ষে দেখতে পাবি। চুপচাপ কথা না বাড়িয়ে আমি যেটা বলছি সেটা কর। সপ্তর্ষি উপায়ান্তর না পেয়ে গুটি গুটি পায়ে ভিয়ানের পাশে গিয়ে বসল। ভিয়ান ইচ্ছে করে স্ক্রিনের দৈর্ঘ্য টেনে দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর সিনটা প্লে করলো। সেই সাথে সাউন্ড কিছুটা বাড়িয়ে দিল। টিভিতে ভয়ঙ্কর সিনও আওয়াজ হতেই সপ্তর্ষি বিকট চিৎকার দিয়ে ভিয়ানকে দুই হাতে খামচে আঁকড়ে ধরল। ক্রমাগত আরো চিৎকার করতে নিতেই ভিয়ান তাকে শাসিয়ে বলে উঠল, চুপ, একদম চুপ কর বলছে। আরেকবার ভেড়ার মতো চেঁচালে এক্ষুনি বাড়ির বাইরে গিয়ে রেখে আসবো, বলে দিচ্ছে। সপ্তর্ষি ভয়ে দুই হাত দিয়ে মুখ চেপে ধরল। তবে ভিয়ানকে এখনো আগের মতোই ঝাপটে ধরে রেখেছে সে। চোখ মুখ খিচে মুখ লুকিয়ে দিয়েছে তার পিঠের ভাঁজে। এমতো অবস্থায় ভিয়ানের শরীরে অদ্ভুত শিহরণ আলোড়ন দিয়ে উঠল যেন। হৃদস্পন্দন বেগতিক হারে ছুটতে লাগলো। নিঃশ্বাস দ্রুততর হয়ে আসলো। কিন্তু অতি দ্রুত নিজেকে সামলে নিল সে। তবে আলগোছে সপ্তর্ষিকে নিজের দুই হাত দিয়ে জড়িয়ে ধরল সে। কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে আবারও আগের ফর্মে
নিয়ে আসলো ভিয়ান। সপ্তর্ষির কানের কাছে মুখ নিয়ে ভয়ঙ্কর শীতল আওয়াজে বলতে লাগলো, জানিস আমাদের বাড়িটা না আগে হন্টেড হাউস ছিল। এ বাড়ির নিচে নাকি একটা কবরস্থান ছিল। সেখান থেকে লাশের আত্মার হাত পা বেরিয়ে আসতো। মাঝে মধ্যে তো আত্মাগুলো সশরীরে উপরে উঠে চলে আসতো। তারপর যাকে সামনে পেত তাকে ধরে কপ কপ খেয়ে ফেলতো। সপ্তর্ষি এবার আরেকটা বিকট চিৎকার করতে নিতেই ভিয়ান দ্রুত তার মুখ চেপে ধরল। সপ্তর্ষির সমস্ত শরীর প্রচণ্ডভাবে কাঁপছে। ভয়ে মনে হয় হৃৎপিণ্ড বের হয়ে আসার জোগাড় তার। সে ভিয়ানকে আরো শক্ত করে আঁকড়ে ধরল। ভিয়ান চাপা স্বরে ফিসফিস করে বলল, একটু পরপর ভেড়ার মতো এইভাবে চিৎকার দিয়ে উঠছিস কেন? ভিয়ানের হাত একটু আলগা হতেই সপ্তর্ষি কাঁপা কাঁপা স্বরে কোনোভাবে বলে উঠল, এইসব কি বলছো তুমি বিহান ভাইয়া? হুম, একদম সত্যি বলছে। ওরা কি এখনো এইভাবে আসে? না, অনেক বছর যাবৎ আসে না। আমার দাদাজান বেঁচে থাকতে থাকতে তাদেরকে তাবিজ করে বাড়ির নিচে বন্দি করে রেখেছে। নানাজান কি দুঃসাহসীই না ছিলেন? কিন্তু সে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় বাড়ি বানাতে গেল কোন দুঃখে? আসলে আমার দাদিজান মানে তোর নানিজান খুব ভূত প্রেমী ছিল। ক্যাসেট প্লে করে হরর ফিল্ম প্রচুর দেখত। এই জন্য ভূতেদের সাথে সরাসরি অ্যাডভেঞ্চার করার জন্য দাদাজানকে তিনি বাধ্য করেছিলেন এই জায়গায় বাড়ি বানানোর জন্য। ভিয়ানের এসব আজগুবি ও মিথ্যে কথাবার্তা শুনে সপ্তর্ষি তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। হয়তো বিশ্বাস করতে চাইছে না, কিন্তু অবিশ্বাসও করতে পারছে না। এদিকে ভিয়ান বাইরে বাইরে ভীষণ সিরিয়াস হয়ে থাকলেও ভেতরে ভেতরে সে দমফাটা হাসিতে ফেটে পড়ছে। সপ্তর্ষির ভয় তবুও কাটল না। সে আমতা আমতা করে বলল, এই ভুতুরে বাড়িতে এতদিন তোমরা কিভাবে ছিলে? আমি আর থাকবো না এখানে। কালকেই তল্পি তল্পা গুটিয়ে গ্রামে চলে যাব। গ্রামের পেতনি শাকচুনি এর চেয়ে ঢের ভালো আছে। সেই কপাল তোর নেই রে। তো কি কতগুলো দিন যে এই বাড়িতে থাকতে হবে সেটা তুই নিজেও জানিস না। কথাগুলো বিড়বিড় করে বলে বাঁকা হাসি হাসল ভিয়ান। এদিকে সপ্তর্ষি ভয়ে কাঠ হয়ে তখনও সোফার উপর গুটিসুটি হয়ে বসে রয়েছে। তাকে আরেক দফা চমকে দিতে ভিয়ান হঠাৎ করে ভয়ঙ্কর ভঙ্গিতে বলে উঠল, ওই দেখ দেখ সপ্তর্ষি, সিলিং থেকে যেন কার হাত বেরিয়ে আসছে। ভিয়ানের এই কথা শুনে সপ্তর্ষির অন্তরাত্মা প্রায় কেঁপে উঠল। সে আর উপরের দিকে তাকানোর সাহস পেল না। তার আগেই ভিয়ানের কোলে ঢলে পড়ল। ভিয়ান দ্রুত নিজের দুই হাতে তাকে শক্তভাবে আগলে নিল। প্রথমে সপ্তর্ষি দুই গালে আলতো চাপড় দিলেও পরক্ষণে যখন বুঝতে পারল সপ্তর্ষি জ্ঞান হারিয়েছে, তখন একটা দীর্ঘশ্বাস ফেলল। টিভির স্ক্রিনে তখনও ভয়ঙ্কর সব দৃশ্যপট ঘটে চলেছে। সেটার আলো এসে পড়ছে সপ্তর্ষির চোখে মুখে। ভিয়ান তার মুখের পানে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তার মুখের উপর হাতের আলতো স্পর্শ বুলালো। প্রকম্পিত আঙ্গুল সমূহের নিখুঁত স্পর্শ চালালো তার চেহারা ও ত্বকের প্রতিটি ভাঁজে। তারপর আলগোছে সপ্তর্ষির নির্মিলিত দুই চোখে, খাড়া নাকে, পেলব দুই গালে আর পাতলা ঠোঁটে আলতোভাবে নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিল ভিয়ান। তারপর সপ্তর্ষির নাক টেনে দিয়ে মুচকি হেসে টিভি অফ করে দিল। সপ্তর্ষিকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে তার রুমের দিকে যেতে যেতে ভিয়ান বিড়বিড় করে বলতে লাগলো,